ধীরপায়ে হেঁটে চলেছে আকাশ। হয়তো তার এই জীবন সমাপ্তির দ্বার প্রান্তে, তবে তা নিয়ে খুব একটা আফসোস নেই তার। অনুশোচনায় বন্দি জীবন অতিবাহিত করার চেয়ে নিঃসন্দেহে মৃত্যুবরণ শ্রেয়, কারণ হয়তো একমাত্র এটাই প্রাপ্য তার। কাজেই সত্যকে মেনে নিতে দ্বিধা নেই আজ। অন্তত অনুশোচনার মাত্রাটা তো হালকা হবে কিছুটা হলেও। অধিক লোক থাকা সত্ত্বেও পরিস্থিতি অনেকটাই নীরব। কক্ষ থেকে বেরিয়ে একটা গলির মাঝ দিয়ে নীরবে হেঁটে যাচ্ছে আকাশ। তার দুপাশে রাজের দুজন লোক। অতীতের স্মৃতিগুলো বারবার অনুশোচনা হয়ে তীরের মতো বিচ্ছে তার মনে। আর এই অল্প দিনের বন্দি জীবনটাও জাহান্নামের ন্যায় অনুভূত হচ্ছে তার কাছে। যদিও রাজ তার সাথে তেমন কিছুই করেনি, যেমনটা সে বিপ্লবের আদেশে ওই সকল মানুষদের সাথে করেছিল নিলয়ের সাথেও, যা ভাবতেও এই মুহূর্তে নিজেকে বড্ড অমানুষ বলে মনে হচ্ছে তার। আফসোস হচ্ছে কেন সে এমন একটা নিষ্ঠুরতম বংশে জন্মগ্রহণ হয়েছিল। এর চেয়ে কি একজন দিনমজুর বাবার ঘরে জন্ম নেওয়াটাই শ্রেয় ছিল না? তার নীরব ভাবনার সমাপ্তি ঘটল একটি কক্ষের সামনে এসে দাঁড়াতেই। সে কক্ষের দরজা খুলে দিল একজন। আকাশের সাথের দুজন তাকে ধরে প্রবেশ করালো সেই কক্ষে। আকাশ চোখ মেলে চেয়ে দেখে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কক্ষ, যার মাঝে একটি টেবিল রাখা, যার দুপাশে দুটি চেয়ারের একটাতে বসে রইল রাজ, অন্যটা ফাঁকা। রাজ ইশারা করতেই আকাশকে ছেড়ে দিল সেই দুজন লোক। অতঃপর রাজ স্বাভাবিকভাবেই হাত দিয়ে ইশারা করে চেয়ারে এসে বসতে। খানিকটা সময় নীরবে দাঁড়িয়ে থেকে সেই চেয়ারে বসলো আকাশ। অতঃপর নীরবতা ভেঙে শান্তস্বরে বলে, পরিণতি নির্ধারিত। বিশেষ কোনো আলোচনা না থাকলে তুমি তোমার সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে পারো, জানিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। বিপরীতে রাজ স্বাভাবিক স্বরে বলে, তার মানে মৃত্যুকে আপন করে নিয়েছো? হালকা একটা শ্বাস ছাড়ল রাজ। অতঃপর বলে, এই নিষ্ঠুর জীবনের মৃত্যুই হতে পারে একমাত্র মুক্তির পথ। রাজ খানিকটা ভ্রুকুচকে বলে, কোন মুহূর্তটা তোমাকে এতটা বিরক্ত করেছে? আকাশ বলল, আমার নৃশংস অতীত। আকাশের সোজাসাপটা জবাব। অতঃপর খানিকটা নীরব থেকে ফের বলে, তবে তোমার প্রতি আমি কৃতজ্ঞ। প্রথমত, আমার মা ও একমাত্র বোনটার বদলা নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেছ। দ্বিতীয়ত, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ নিষ্ঠুরতার বাইরেও সকলকে আপন করে একটা সুন্দর জীবন গড়ে তোলা যায়। আমাকে উপলব্ধি করতে শিখিয়েছ আমি কতটা অমানুষ ছিলাম। বলেই থামলো আকাশ। খানিকটা সময় নিয়ে ফের বলে, একদিন বলেছিলাম যদি দ্বিতীয় জন্ম বলে কোনো বাস্তবতা থাকতো, তাহলে পরের জন্মে তোমাদের প্রাণবন্ত বন্ধুমহলের একজন হয়ে জন্ম নিতাম। এখন ঠিক একইভাবে মনে হয়, এমনটা হলে ওই জন্মে আমি সবার আগে মানুষ হয়ে জন্ম নিতাম। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ে আকাশ। বিপরীতে রাত স্বাভাবিক দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে, জন্ম মৃত্যু একবারই হয়ে থাকে। মাঝের এই সময়টা কেউ সঠিক পথে ব্যয় করে আর কেউ ভুল পথে। অথচ আমাদের প্রত্যেকেরই উচিত এই একটা জীবনকেই মানুষের দোয়া ও ভালোবাসায় পরিপূর্ণ করে সাজানো। যদি তা সকলের ঘৃণা ও অভিশাপে মিশে থাকে, তাহলে এই জীবনের কী বা মূল্য আছে? বিপরীতে কোনো উত্তর দিতে পারেনি আকাশ। খানিকটা সময় নীরব থেকে বলে, ছোটবেলা থেকেই আমাকে তিনটা শব্দই শিক্ষা দেওয়া হয়েছিল, নিষ্ঠুরতা, অর্থ, ক্ষমতা। এর বাইরের জীবন সম্পর্কে আমাকে কখনোই বুঝতে দেয়নি তারা। ধীরে ধীরে বংশের সাথে নিজেকে এমনভাবে মানিয়ে নিয়েছিলাম, জীবন বলতে আমি সেটাই বুঝতাম যেটা ছোটবেলা থেকেই শিখে বড় হয়েছি। এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম, সত্যকে কখনোই উপলব্ধি করতে পারিনি। সবসময় ভাবতাম হয়তো আমি সঠিক পথে অবস্থান করছি। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ানমারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত জেতার সুযোগ পান। অথচ নিজের অজান্তেই আমি একজন অমানুষে পরিণত হয়ে গিয়েছিলাম। এর মাঝেই সেই কক্ষে উপস্থিত হয় নিলয়। আলোচনার মুহূর্তে কারো উপস্থিতি নিষিদ্ধ হলেও নিলয় রুশানদের জন্য সেই নিষেধাজ্ঞা নেই। কাজেই নিলয়ের দিকে এক নজর চেয়ে ফের আকাশের দিকে তাকায় রাজ। অতঃপর একটা হালকা শ্বাস ছেড়ে দু হাতে ভর দেওয়ার মতো করে উঠে দাঁড়ায় সে। ধীরপায়ে হাঁটতে হাঁটতে আকাশের পেছনে এসে গম্ভীর স্বরে বলে, কিন্তু সবকিছুরই একটা সমাপ্তি থাকে। বলেই দু হাতে আকাশের চেয়ারের পেছনটায় ভর দিয়ে রাজ দাঁড়ায়। নীরব রইল খানিকটা সময়। উপস্থিত সবার মাঝেই তীব্র নীরবতা বিরাজমান। নিলয় তাকিয়ে রইল রাজ কী সিদ্ধান্ত নিবে তার শোনার অপেক্ষায়, কারণ আকাশকে ঘিরেই সবার মনে তীব্র দ্বিধা। কেমন হওয়া উচিত এর পরিণতি? বিপ্লবের মতো নাকি নিলয়ের মতো? তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? রাজের এক কথায় নীরবতা ভাঙলেও পরক্ষণেই তীব্র আকার ধারণ করে তা, কারণ এই প্রশ্নেই রাজের সিদ্ধান্ত অনেকটাই পরিষ্কার হয়ে উঠেছে। কিন্তু নিলয় সহ কেউই এই মুহূর্তে এই সিদ্ধান্তের পক্ষেও অবস্থান নিতে পারছে না, আবার বিপক্ষেও না। কাজেই নীরব চেয়ে রইল সকলে। নীরবতার অবসান ঘটিয়ে আকাশ স্বাভাবিক স্বরে বলে, আছে দুটো ইচ্ছে।
বলেই থামলো আকাশ। অতঃপর খানিকটা সময় নিয়ে বলে, বোনকে রক্ষাও করতে পারিনি, এমনকি শেষ বিদায়টাও দিতে পারিনি। মৃত্যুর আগে অন্তত একবার অবনীর কবরটা সামনে থেকে দেখতে চাই। আকাশের প্রথম ইচ্ছে শুনেই রাজ খানিকটা ভ্রুকুচকে বলে, আর দ্বিতীয় ইচ্ছে? শাইখ আবদুল্লার সাথে একবার দেখা করতে চাই। আকাশের এমন কথায় খানিকটা বিস্মিত হয় রাজ। শাইখ আবদুল্লার সাথে আকাশের সম্পর্ক কি? ভাবতেই রাজ শান্তস্বরে বলে, তিনি কেন তোমাকে দেখা করার অনুমতি দিবেন? বিপরীতে আকাশ বলে, তুমি একবার আমার ইচ্ছের কথা তাকে জানাও, আশা করি তিনি নিজেই আমাকে বুঝতে পারবেন। খানিকটা সময় নীরব রইল রাজ, অতঃপর বলে, যদি এটাই তোমার শেষ ইচ্ছে হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জানাবো তাকে, আর মৃত্যুর পূর্বে তোমার প্রথম ইচ্ছাটাও পূরণ করা হবে। বলেই আলোচনার সমাপ্তি টানের রাজ। অতঃপর নিলয়কে নিয়ে পা বাড়ায় কক্ষের বাইরের দিকে। পাশাপাশি হাঁটছে দুজন, সেই সাথে কয়েকটা বার্তা বিনিময়। অতঃপর নিলয়কে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পথ পরিবর্তন করলো তারা। দেখতে দেখতে সন্ধ্যা পেরিয়ে এলো। রোশানের আগমনের খবর পেয়ে সাক্ষাৎ করে যায় প্রতিবেশীরা। এই মুহূর্তেও প্রতিবেশী দুজন মহিলার সোফায় আরশির সাথে গল্পে জুড়ে বসে আছে। কাজের সহকারী মেয়েটার রান্নায় ব্যস্ত থাকায় তাদের সামনে চা হাতে উপস্থিত হয় রাইসা। স্বাভাবিকভাবেই হাস্যোজ্জ্বল চেহারায় তাদেরকে চায়ের কাপ সার্ভ করে প্রস্থান করে সেখান থেকে। ওই মুহূর্তে একজন মহিলা চায়ের কাপে চুমুক দিয়ে আর চোখে তাকায় রাইসার দিকে। অতঃপর আরশির দিকে দৃষ্টিপাত করে বলে, এখনো কি নাতি নাতনির সুখবর পাননি ভাবি? আচমকাই তার এমন প্রশ্নে পা ধীর হয়ে যায় রাইসার। ধুক করে ওঠে বুকের ভেতরটা। এমন প্রশ্নে খানিকটা বিব্রত হয় আরশিও। তবুও সৌজন্যতামূলক হালকা হেসে জবাব দেয়, সময় পেল কই, দায়িত্বের জন্য ছেলে বেশিরভাগ সময় তো বাইরেই কাটিয়েছে। এই যে আজও দেখছেন কতদিন পর বাসায় পা রেখেছে। তবে ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ যখন চাইবেন। আরশির কথা শেষ হতেই সেই মহিলা ফের চায়ের কাপে চুমুক দিয়ে বলে, বিষয়টা এমন হালকাভাবে নিবেন না। আজকালকার ছেলেমেয়েরা ইচ্ছে করেই সহজে বাচ্চা নিতে রাজি হয় না। তারা কয়েক বছর যৌবনকে উপভোগ করতে চেয়ে পরবর্তীতে তাদেরকে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। ফের এমন কথায় এবার রাইসার দিকে তাকালেও বিব্রত হয় দৃষ্টি সরিয়ে নেয় আরশি। সেখান থেকে দ্রুত পায়ে প্রস্থান করে রাইসাও। আরশিকে বিব্রত হতে দেখে মহিলাটি ফের বলে, আমার কথা মাইন্ড করবেন না ভাবি, শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব বউকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চা নেওয়ার বিষয়ে রাজি করিয়ে নিন। তাছাড়া মানুষের হায়াত মতেরও কোনো নিশ্চয়তা নেই। যদি শেষ সময়টা নাতি নাতনি নিয়ে মনের মতো উপভোগ করতে না পারেন তাহলে এসবের আর কি মূল্যই বা কি। দ্রুত পায়ে নিজের ঘরে ফিরে আসে রাইসা। রুশান ল্যাপটপ হাতে আধশোয়ার ন্যায় বসে আছে খাটের এক পাশে। তাকে লক্ষ্য করেই হাঁটার গতি স্বাভাবিক করে রাইসা। স্বাভাবিকভাবেই হেঁটে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো সে। খোলা প্রকৃতির দিকে তাকিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে। অনুভব করে বুকের ভেতরটা ভারী হয়ে উঠেছে খুব। আচমকাই কাঁধে কেউ হাত রাখলেই চমকে পেছনে ফিরে তাকায় সে। রুশান খানিকটা ভ্রু কুঁচকে বলে, কি হয়েছে? বিপরীতে নীরব রইল রাইসা। এই নীরবতার মাঝেও রুশানের বুঝতে সময় লাগেনি কোনো এক কষ্ট খুব বাজেভাবে চেপে ধরেছে রাইসার মনে। গালে হাত রাখতেই অশ্রু গড়িয়ে পড়ে রাইসার। অতঃপর মাথা তুলে রুশানের দিকে চেয়ে বলে, আমার তো বাচ্চা খুব পছন্দের, ছোটবেলা থেকেই অনেক স্বপ্ন দেখেছিলাম এ নিয়ে, কিন্তু দিন শেষে আমার সাথেই কি এমনটা হওয়া খুব প্রয়োজন ছিল? রাইসার মন খারাপের কারণ তাহলে এটাই। বুঝতে পেরেই একটা হালকা শ্বাসে রাইসাকে বুকে টেনে নেয় রুশান। কপালের ঠোঁট ছুঁয়ে বলে, কিছুই হয়নি, এখনো জীবনের অনেক সময় পড়ে আছে। জন্ম মৃত্যুর ন্যায় সবকিছুই সৃষ্টিকর্তার হাতে। কাজেই কোনো একটা সম্ভাব্য তথ্যের উপর ভিত্তি করে আমরা হতাশ হতে পারি না। তিনি চাইলে সব সম্ভাবনায় মিথ্যে প্রমাণিত হবে। রুশানের কথাগুলো সান্ত্বনা হিসাবেই নিল রাইসা। এর বেশি আর কি বা নিবে। কাজেই নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছে রুশানের বুকে মাথা ঠেকিয়ে। রাতে নীরব প্রকৃতি, হালকা শীতল পরিবেশে ছাদের রেলিংয়ে হাত রেখে পাশাপাশি দাঁড়িয়েছে রাজ ও আরোহী। এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হতেই শীতল ভাবটা অনুভব করে দুহাত বুকে গুজে নেয় আরোহী। যা লক্ষ্য করে রাজ। আরোহীর আপত্তি উপেক্ষা করেই নিজের গায়ে থাকা চাদরটা জড়িয়ে দিল তার গায়ে। বাইরে থেকে ফেরায় চাদরটা সাথেই ছিল তার। এর মাঝেই সেখানে উপস্থিত হয় তুষার। রাজই ডেকে পাঠিয়েছিল তাকে। আরোহীকে রাজের পাশে দেখে অনুমতি চেয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ায় সে। রাজ শান্তস্বরে বলে, তৃষাকে বুঝিয়ে বলেছিস সবটা? হ্যাঁ, তবে মানতে চাইছে না। রাজ ফের বলে, তার ইচ্ছা মতোই হবে না সবটা। দুইবার সে দুঃসাহস দেখিয়েছে, তবে শুক্রিয়া, কোনো ক্ষতি হয়নি। কিন্তু ভাগ্য সবসময় ভালো নাও হতে পারে। এভাবে চলতে দেওয়া যাবে না। সে পরিবারের কাছে ফিরে যাবে, নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নতুন করে সাজাবে। রাজের কথার মানে বুঝতে পারে তুষারও। সত্যিই তৃষার বেপরোয়া হয়ে উঠেছে, যা শুরুতেই না থামালে পরবর্তীতে বিষয়টা আরো কঠিন হয়ে দাঁড়াবে। এখনই নিয়ন্ত্রণ করতে হবে তাকে। কাজেই হালকা মাথা নেড়ে বলে, যদিও সে জেদ ধরে আছে, তবে বোঝানো খুব একটা কঠিন হবে না। বিপরীতে এ নিয়ে আর কথা বাড়ালো না রাজ। প্রসঙ্গ পাল্টে বলে, যে কারণে ডেকেছি তোমায়, আমাদের একজন বিশ্বস্ত সঙ্গী সাকিব। মুহূর্তেই মনটা বিষণ্ণ হয়ে ওঠে তুষারের। রাজ ফের বলে, আমাদেরই একজন ছিল সে। তার চলে যাওয়ার পর এখনও কিছুই করতে পারেনি, আর না তার পরিবারের জন্য করতে পেরেছি। বিজয়ের একদিন অতিবাহিত না হতেই সাকিবের প্রসঙ্গ নিয়ে আসায় খানিকটা অবাক হলেও তা প্রকাশ করেনি তুষার। হয়তো রাজ তার বিষয় আগে থেকেই ভেবে রেখেছিল সবটা, শুধু অপেক্ষা ছিল। আজ রাজের মুখে এমনটা শুনে তুষার স্বাভাবিক স্বরে বলে, তাহলে কি সাকিবের বাবা মাকে ঢাকায় আসতে বলবো? তুষারের কথা শেষ হতেই রাজ এক হাত হালকা উঁচু করে বলে, না, তারা শহীদের মা, শহীদের বাবা। তাদেরকে ডেকে আনাটাও তাদের প্রতি অসম্মান, বরং আমাদেরই তাদের কাছে যাওয়া উচিত।
বলেই থামলো রাজ। খানিকটা সময় নিয়ে ফের বলে, আগামীকাল রাতেই আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। তুমি তৃষাকে নিয়ে রওনা দিবে কাল সকালেই। আর হ্যাঁ, তাদের খরচপাতি থেকে প্রয়োজনীয় সবকিছুই তুমি করবে। যত অর্থ প্রয়োজন খরচ করবে, তাদের প্রতি যেন কোনো প্রকার চাপ সৃষ্টি না হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি বলেই হালকা মাথা নাড়ে তুষার। রাজ স্বাভাবিকভাবেই এক হাতে তার বাহু ছুঁয়ে নরম স্বরে বলে, প্রস্তুতি গ্রহণ করো। সবটা বুঝে নিয়ে স্বাভাবিকভাবেই সেখান থেকে প্রস্থান করে তুষার। এবার নীরবতা ভেঙে পাশ থেকে আরোহী বলে, আপনি ফেনী যাবেন? রাজ তার দিকে চেয়ে বলে, আমি নয়, আমরা, অর্থাৎ তুমি, ফরিদানটি, আমরা সবাই। বিপরীতে খানিকটা নীরব রইল আরোহী। রাজ ফের বলে, তাছাড়া রাইসা ও নিবিড়ের বোন ফারিহাও যাবে আমাদের সাথে। মুহূর্তেই আরোহী খানিকটা অবাক হয়ে বলে, ফারিহা? এটা একটু আগে বলেননি কেন? বিপরীতে রাজ খানিকটা ভ্রুকুচকে বলে, কেন? এবার আরোহী তুষারের চলে যাওয়ার সেই সিঁড়ির ঘরটার দিকে এক নজর চেয়ে বলে, কারণ আমি এমন কিছু ধারণা করেছি যা হয়তো আপনাদের কারো চোখেই ধরা পড়েনি। ফের ভ্রুকুচকায় রাজ আরোহীর দিকে দৃষ্টি স্থির রেখে বলে, যেমন? বিপরীতে আরোহী খানিকটা ভেবে বলে, এখন না, শিওর হলে বলবো। যেহেতু বিষয়টা আপাতত সিক্রেট, সেহেতু এ ব্যাপারে আর কথা বাড়ায়নি রাজ। হালকা একটা শ্বাস ছেড়ে বলে, আচ্ছা ঠিক আছে, এখন বরং এদেশের প্রকৃত সৌন্দর্য গ্রামীণ পরিবেশকে উপভোগ করার প্রস্তুতি নাও। আপনি পাশে থাকলে সবটাই সুন্দর। বলেই মৃদু হাসলো আরোহী। হালকা হাসলো রাজও। সেই হাসির ছাপ ধরে রেখে বলে, আর তুমিই আমার সকল সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। দেখতে দেখতেই পেরিয়ে যায় রাতটা। সকাল হতেই তৃষাকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় তুষার। তার কিছুক্ষণ পরই ছোট বোন ফারিহাকে নিয়ে ফিরে আসে নিবিড়। ফিরে আসে রুশানও। যদিও রুশানের উপর খানিকটা রেগেছিলেন ফরিদানটি, কিন্তু রাইসাকে দেখেই সে রাগ বিষয়ে পরিণত হয় তার। রুশান আসবে এটা জানলেও সাথে রাইসাকে নিয়ে আসবে এমনটা ভাবনাতেও ছিল না। কাজেই বিস্ময়ের সাথে রুশানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে রাইসার কাছে টেনে নিলেন তিনি। ওদিকে রাত সকাল হতেই বাসা থেকে বেরিয়েছিলেন কাউকে কিছু না বলে। ফরিদানটি কল দিলেও জানায় একটু কাজে এসেছে, দ্রুতই ফিরে আসবে। কাজেই চিন্তামুক্ত হয় ফরিদানটি। নিশ্চিন্তেই সামলে নিচ্ছেন বাড়ির দিকটা। সকাল সকাল চায়ের কাপ হাতে শায়েক আবদুল্লার সামনে বসে রইল রাজ। প্রসঙ্গ আকাশ। তার ব্যাপারে শায়েক আবদুল্লাহকে সবটাই বলল রাজ। সবটা শুনেই একটু মুচকি হাসলেন তিনি, কারণ সেদিনই ধারণা করেছিলেন আকাশ ফের তার সাথে দেখা করতে চাইবে। সেদিন বিপ্লবের আদেশে তাকে হত্যা করতে আসা আকাশের বদলে যাওয়া রূপ ভিন্ন কিছুর ইঙ্গিত দিয়েছিল তাকে। রাজের মনে দ্বিধার বিচরণ, কি করা উচিত তার। অনেক ভেবেও উত্তর মেলাতে পারল না সে। কাজেই এর সমাধান চাইল শায়েক আবদুল্লার কাছে। বিপরীতে একটা শ্বাস ছাড়েন শায়েক আবদুল্লাহ, অতঃপর নমনীয় স্বরে বলে, তেমনই তোমার দ্বিধারও একটি সমাধান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কঠিন পরিস্থিতির জন্য একটি করে সমাধানের পথ দেখিয়ে দিয়ে গিয়েছিলেন, যা তোমার সিদ্ধান্ত নেওয়ার পথকে আরো সহজ করে তুলবে। উদাহরণস্বরূপ খুলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইতিহাস জানো। শুরুতে যিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু, নির্বিচারে নির্যাতন চালাতো নবদীক্ষিত মুসলিমদের উপর। সেই সাথে তিনি দায়িত্ব নিয়েছিলেন আমাদের প্রিয় নবীর মাথা মোবারক কেটে কুরাইশদের নিকট নিয়ে যাওয়ার। অথচ আল্লাহ তার জন্যই হেদায়েতের দরজা উন্মুক্ত করে দিয়েছিলেন। পরবর্তীতে ইসলামের ইতিহাস তার অবদান আজও আমাদের জীবনে অনুপ্রেরণা হয়ে জেগে আছে। বলেই থামলেন শায়েক আবদুল্লাহ। রাজ একদৃষ্টিতে চেয়ে রইল তার দিকে। তিনি ফের বলে, নিশ্চয়ই আল্লাহই উত্তম পরিকল্পনাকারী, আর আমাদের প্রত্যেকেরই উচিত তার আদেশ ও রাসূলের দেখানো পথ অনুসরণ করা। বলেই থামলেন শায়েক আবদুল্লাহ। রাজ তার অল্প কথাতেই খুঁজে পায় অধিক প্রশ্নের উত্তর। এবার আকাশের প্রসঙ্গে তিনি ফের বলে, যেহেতু তুমি কয়েকদিনের জন্য শহরের বাইরে যাচ্ছ, সেহেতু এই সময়টা আকাশকে আমার দায়িত্বে রেখে যাও। আশা করি ফেরার পর তাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তোমার মনে আর কোনো দ্বিধা অবশিষ্ট থাকবে না। দেখতে দেখতে ঘনিয়ে আসলো বিকেল। মধ্যরাতের পরই রওনা দিবে ফেনীর উদ্দেশ্যে। তবে এই মুহূর্তে রাজের অবস্থান একটি নির্জন স্থানে, যেখানে শায়িত আছে তার অধিক সাথী, যারা ন্যায়ের পথে অটল থেকেই ত্যাগ করেছে পৃথিবীর মায়া, যারা কিছুদিন আগেও মাথা উঁচু করে দাঁড়িয়েছিল রাজের সামনে, জালিমদের বিরুদ্ধে লড়তে যাদের ছিল বুক ভরা সাহস। এই তো সামনেই শরীফুলের কবর। তার একটি কথা এখনো রাজের কানে মিশে আছে। তার হাস্যোজ্জ্বল মুখে বলা সেই কথাটি, তোমরা ভাবছো তাদের সংখ্যার কথা, আর আমি ভাবছি আমার ভাগ্যে কতজন জালিম জুটবে। মুহূর্তেই একসাথে হেসে উঠেছিল সকলে। অতঃপর রাজের উপস্থিতি লক্ষ্য করেই দাঁড়িয়ে যায় শৃঙ্খলাবদ্ধভাবে। সেই মুহূর্তটা ভাবতেই চোখের কোণে জল জমে রাজের। একটা দীর্ঘশ্বাসে হাতের বৃদ্ধাঙ্গুলে তা মুছে নিল রাজ। বিকেলটা সেখানে কাটিয়ে ভরাক্রান্ত মনে ফিরে আসলো সে। হয়তো আগামীকাল এই সময়টায় সাকিবের কবরের সামনে দাঁড়াবে, যারা প্রত্যেকেই ছিল অত্যাচারীদের বিরুদ্ধে আপোষহীন। অতিবাহিত হয়ে যায় সে দিনটাও। রাত ৩টার দিকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেয় সকলে। রাজের সাথে রুশান, নিলয় ও নিবিড় এক গাড়িতে, আরেকটি গাড়িতে ফরিদানটি ও আরোহীর সাথে রাইসা আর ফারিহা। ওদিকটায় সব সামলে নিচ্ছে তুষার।
যে কারণে তাকে আগেই পাঠিয়ে দিয়েছিল রাজ। সকাল 8টা, মহিপাল এসে থামলো গাড়ি। এখান থেকেই তুষার এগিয়ে নিয়ে যাবে তাদের। গাড়ির জানালা দিয়ে চারপাশটা দেখতে ব্যস্ত আরোহী সহ সকলে। যদিও এটা শহর এলাকা, তুষারদের গ্রামের পথ এখনো অনেকটাই দূরে। ওই তো তুষার। ফরিদানটির কথায় সেদিকটায় দৃষ্টি নিক্ষেপ করে বাকিরা। ফারিহাও তাকায় সেদিকে। অবশেষে এই শহরের মানুষের সন্ধান মিলেছে তাহলে, ভাবতেই একটা শ্বাস ছাড়ল সে। রাজদের গাড়ির পাশে এসে দাঁড়ায় তুষার। সামনে সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দেওয়া হয় পুনরায়। এর মাঝেই নিবিড়ের একটি শব্দে থেমে যায় গাড়ি। স্বাভাবিকভাবেই তার দিকে তাকায় সকলে। রুশান খানিকটা ভ্রুকুচকে বলে, কোনো সমস্যা? নীলা বলেই দ্রুত গাড়ি থেকে নেমে যায় সে। নিবিড়ের মুখে আচমকাই নীলার কথা শুনে সবার মতো বিস্মিত হয় রাজও। নীলা সে এখানে কি করে আসবে ভাবতেই গাড়ি থেকে নেমে যায় সেও। দেখতে পায় নিবিড় হেঁটে হেঁটে চারদিকে খুঁজে বেড়াচ্ছে কাউকে, অনেকটা পাগলের মতোই। দেখতে পেয়েই তার কাছে ছুটে যায় তারা চারজনই। নিবিড়ের স্পষ্ট কথা, মাত্রই নীলাকে দেখেছে সে। নিবিড়ের কথায় সকলে আরেক দফা বিস্মিত হলেও নিবিড়ের পাশে দাঁড়ায় তারা। তার সাথে তাল মিলিয়ে সবাই মিলে অনুসন্ধান করে আশেপাশটায়, কিন্তু না, তেমন কিছুই কারো দৃষ্টিতে ধরা পড়েনি। সেই সাথে সবার মনে একটাই প্রশ্ন, নীলা এখানে কোথা থেকে আসবে? হয়তো এটা নিবিড়ের মনের ভুল ছাড়া আর কিছুই না। এমনটা ভেবেই সকলে চলে যায় নিবিড়ের সামনে। তাকে বুঝিয়ে বলে এটা হয়তো তার মনের ভুল। সবার মুখে একই কথা শুনেও এদিক ওদিক দৃষ্টি বুলাতে থাকে নিবিড়। খানিকটা সময় অতিবাহিত হতেই নীরব হয়ে গেল সে। এটা কি সত্যিই তার মনের ভুল? পাশ থেকে তুষার ফের বলে উঠে, এটা সত্যিই তোর মনের ভুল। নীলা ফেনীতে থাকলে একবার হলেও আমার চোখে পড়তো। এটা তোর চোখে ভেসে ওঠা কল্পনা ছাড়া আর কিছুই না। তবুও হার মানতে নারাজ নিবিড়। তবে এটা হয়তো সত্যিই তার মনের ভুল। সবার মনে একই কথা শুনে নীরব রইল সে। নিলয়, তুষার সবাই তাকে নিয়ে ফিরে গেল গাড়ির দিকে। গাড়ির সামনে দাঁড়িয়ে পুনরায় চারদিকে এক নজর দৃষ্টি বুলিয়ে নেয় নিবিড়। না, কোথাও কেউ নেই। অতঃপর একটা দীর্ঘশ্বাসে গাড়িতে উঠে বসলো সে। গাড়ি ফির রওনা দিল তুষার ও সাকিবের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। যা দেখতে পেয়ে একটা দেওয়ালের আড়ালে হেলান দিয়ে ঘাড় বাঁকা করে চলে যাওয়া গাড়িগুলোর দিকে তাকিয়ে রইল নীলা। সরিয়ে নিল মুখ ঢেকে রাখা সেই ওড়নাটা। কান্না যেন দলা পাকিয়ে গলায় এসে ঠেকছে তার। চোখ জোড়ায় আশার নেমে এসেছে যেন। নিজেকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে এখনই নেমে আসবে মুষলধারে বৃষ্টি, যা হবে বেসামাল, বড্ড বেসামাল। গ্রামের বাড়িতে পৌঁছাতে সময় লাগেনি খুব একটা। ঘড়ির কাঁটা তখন 8:40 গিয়ে ঠেকেছে। দুটি গাড়ি উঠানে এসে থামতেই মাথায় ভালোভাবে ঘোমটা টেনে দরজার একপাশে এসে দাঁড়ায় সাকিবের মা। রাজ ও রুশানদের দিকে তাকাতেই চোখ জোড়া ছলছল করে উঠল তার। তাহলে এরাই সাকিবের সেই শহরে বন্ধুবান্ধব। গাড়ি থেকে নামছে একে একে সকলে। আরোহী ও রাইসার সাথে ফারিহাকে নামতে দেখেই এক মুহূর্তের জন্য থমকে গেল তুষার। বাসার সবাই আসবে এতটুকু জানলেও ফারিহার ব্যাপারে অবগত ছিল না সে। কাজেই বিস্মিত হয় অনেকটা। কিছু মুহূর্তের জন্য বেকুবের মতোই হাঁ করে তাকিয়ে রইল ফারিহার দিকে, যা নজর এড়ায়নি আরোহীর। মৃদু হেসে মুহূর্তেই হাতের 4 আঙুল ও বৃদ্ধাঙ্গুলের মাঝে অনেকটা ফাঁকা রেখে পরবর্তীতে একত্রিত করল তা। অর্থাৎ ইশারায় তুষারকে হাঁ করে গাল বন্ধ করার ইঙ্গিত দেয় আরোহী। নয়তো তা ফারিহার দৃষ্টিতে পড়লেই বিপদ। আরোহীর ইশারা বুঝতে পেরে মুহূর্তেই নিজেকে স্বাভাবিক করে নেয় তুষার। ফারিহা তখন আশপাশটা দেখতে ব্যস্ত, কাজেই তুষারের কার্যকলাপ নজরে আসেনি তার। যদিও এসব দিক সবার আগে নিবিড়ের দৃষ্টিতে ধরা পড়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগের অনাকাঙ্ক্ষিত ঘটনাই তাকে স্তব্ধ করে দেয় পুরোপুরি। উপহার দিয়ে যায় ভয়ঙ্কর রকম এক অন্যমনস্ক নীরবতা। সকাল সকাল উঠানে পা রাখতেই সাকিবের বাবা এগিয়ে যায় তাদের দিকে। গায়ে একটা চাদর, যার মাঝে নিজের ডান হাতটা সকলের দৃষ্টির আড়ালে করুপ রাখা। যেদিকে শুরুতেই নজর পড়ল সবার, কারণ এর একটা নির্দিষ্ট কারণ আছে, যা অনেকটাই নিজের নিষ্ঠুরতার উদাহরণ। সাকিবের বাবার সামনে দাঁড়াতেই তুষার পরিচয় করিয়ে দিতেই সব ভদ্রতার সহিত তাকে একে একে সালাম দিল প্রত্যেকে। স্বাভাবিকভাবেই বার্তা বিনিময় হয় ফরিদানটি সহ সকলের সাথে। অতঃপর তাদের নিয়ে তিনি পা বাড়ালেন ঘরের দিকে। বাড়িটা পুরনো হলেও ভেতরটা পরিপাটি। রাতসহ সকলেই সোফা ও খাটের একপাশে বসলো স্বাভাবিকভাবে। তুষার গাড়ি থেকে প্যাকেটগুলো নিয়ে আসতে ব্যস্ত। ভদ্রতার খাতিরে বন্ধুদের ভেতরে পাঠিয়ে দিয়েছিল সে। ফলস্বরূপ এই মুহূর্তে একে একাই ফলমূল, দই মিষ্টি ও রসমালাইয়ের প্যাকেটগুলো বহন করতে হচ্ছে তাকে। এদিকটায় গ্রামীণ রীতি অনুযায়ী ধারাবাহিকভাবে সম্পন্ন হলো প্রাথমিক আতিথেয়তা। এর মাঝেই সাকিবের শহরে বন্ধুবান্ধবদের আগমনের খবর পেয়ে ভিড় জমল সে বাড়িতে। বিশেষ করে রাজ ও রুশান, যাদেরকে গত 2 দিন ধরেই অনলাইন, টেলিভিশন সব জায়গাতেই দেখানো হচ্ছে, যার ফলে পরিস্থিতি সামাল দিতে অতিবাহিত হয়ে যায় বেশ কিছুটা সময়। অনেকেই ফিরে যাওয়ার মুহূর্তে তাদের সাথে সেলফিতে বন্দি করে নিল মুহূর্তটা। ইদানিং শীতের সূচনা হয়ে গেলেও এই মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমল রাজের কপালে। স্বাভাবিকভাবেই ঘরের ভেতরে ফিরে ফ্যানের নিচে গা এলিয়ে দিল সে। তার পাশে
বসলো রুশান। নিবিড় ও নিলয় বসে রইল সোফায়। সেই সাথে ফরিদানটি মেয়েদের নিয়ে আশপাশটা ঘুরে দেখতে ব্যস্ত। যদিও এ নিয়ে খুব একটা আগ্রহ ছিল না তার, তবুও রাইসা, আরোহী ও ফারিহার চাওয়াতেই অমত করতে পারেননি তিনি। তাকে সঙ্গ দেয় সাকিবের মা। এতগুলো দিন ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের নিচে কালি পড়েছে তার। শুরুতে সাকিবের সূত্র ধরে মেহমান আসার বিষয়টা অনেকটাই আবেগপ্রবণ হলেও ধীরে ধীরে তা মানিয়ে নেন তিনি। এখন আর ছেলেকে নিয়ে একান্তে ভাবা ব্যতীত যখন তখন অশ্রু ঝরে না। তবে এই মুহূর্তে যে খারাপ লাগছে না এমনটাও নয়। অশ্রু না ঝরলেও চিনচিন ব্যথা অনুভূত হচ্ছে বুকের ভেতরটায়। তবুও ভদ্রতা স্বরূপ ফরিদানটিকে সঙ্গ দিচ্ছেন তিনি। বাড়ির আশপাশে নিজেদের অল্প স্বল্প জায়গা জমি, পুকুর ঘাট এসবও দেখাচ্ছেন মাঝে মাঝে। ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে বলতে আলাদা হয়ে যান দুজন। আর মেয়েরাও আলাদা হয়ে বিভিন্ন গাছগাছালির সাথে একক ও গ্রুপ ছবি তুলতে ব্যস্ত। খানিকটা সময় অতিবাহিত হলে সেখানটায় উপস্থিত হয় ছেলেরাও। যদিও নিবিড় ও নিলয় ঘরের ভেতরেই সময় কাটাচ্ছে। সহজ অর্থে পরিস্থিতি নীরব করে তুলেছে তাদের। নিবিড়ের বিষয়টা নীলাকে ঘিরে হলেও নিলয়ের দিকটা ভিন্ন। এখানে আসার পর থেকেই তার চোখে ভাসছে সাকিব ও তার মাঝে ঘটে যাওয়া সেই নৃশংস সমাপ্তির মুহূর্তটা। কাজেই অন্যদের জন্য এখানে সময় কাটানোর মুহূর্তটা স্বাভাবিক হলেও তার জন্য বড্ড অস্বাভাবিক রূপ ধারণ করেছে। এদিকে রুশানকে দেখেই ফোন হাতে এগিয়ে যায় রাইসা। একাধিক সেলফির পাশাপাশি বায়না ধরে নানান রকম ছবি তুলে দিতে। এতক্ষণ ধরে তুললেও রুশানের ব্যাপারটা ভিন্ন। কখনো কখনো প্রিয় মানুষটার সঙ্গ পেলে সাধারণ মুহূর্তগুলো অসাধারণ রূপ ধারণ করে। একই সময় খানিকটা দূর থেকে সাকিবের মায়ের সাথে কথা বলার পাশাপাশি তাদের এমন মুহূর্তটা পরোক্ষে নেয় ফরিদানটি। মৃদু হাসেন তিনি, অতঃপর তাকালেন রাজ ও আরোহীর দিকে। না, তারা কথা বলুক বা ফটোগ্রাফি করুক, কোনোটাই পূর্ণতা পাচ্ছে না। কেমন এক আলাদা আলাদা ভাব মিশে আছে তাদের মাঝে। মনে হচ্ছে তারা এক নয়, অপরিচিত কেউ, নয়তো নব্য পরিচিত। কারণ মিশে আছে দূরত্ব। সবাই নিজেদের মতো আলাদা হতেই একা হয়ে পড়ল ফারিহা, যার ফলে এই ছোট্ট সুযোগটা হাতছাড়া করেনি তুষার। খানিকটা অস্বস্তি বোধ করলেও ফারিহার পাশে গিয়ে দাঁড়ায় সে। অতঃপর কথার মাঝে খানিকটা রহস্য ধরে রেখে বলে, একটি বিষয় মাথায় ঢুকছে না আমার, মানে সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বিপরীতে খানিকটা ভ্রুকুচকায় ফারিহা। দুহাত হালকা নেড়ে খানিকটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো আমি কি করব? ভালো না লাগলে নিষেধ করুন, যেন মাথার উপর দিয়ে না যায়। খানিকটা কপাল কুচকালো তুষার। ফারিহা কি ভাব নিল নাকি রসিকতা করলো, বিষয়টা পরিষ্কার নয়। তার কনফিউজ প্রতিক্রিয়া লক্ষ্য করে ফারিহা ফের স্বাভাবিক স্বরে বলে, যেহেতু বলেছিনি সেহেতু বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণও হতে পারে। বলুন দেখি কোন বিষয়টা আপনাকে এমন করে ভাবাচ্ছে? যাক, খানিকটা তেলা হলেও মেইন পয়েন্টে এসেছে। ভাবতেই তুষারও সরাসরি মেইন পয়েন্ট হিট করে বলে, ইদানিং মনে হচ্ছে কেউ একজন আমাকে ফলো করছে, ভয়ঙ্করভাবে ফলো করছে। বলতে পারো একদম কাঁঠালের আঠার মতো লেগে আছে আমার পেছনে। শত্রুপক্ষ না, পাত্রীপক্ষ। তুষারের এমন উত্তরে পুনরায় ভ্রু কুচকায় ফারিহা। তুষার ফের সোজাসাপটা ভাবে বলে, ইদানিং সে আমাকে এমনভাবে ফলো করে, আমি যেখানেই যাচ্ছি তাকেও সেখানেই দেখতে পাচ্ছি। এমনকি সে আমার পিছু নিতে নিতে সুদূর রাজধানী থেকে ফেনী অবধি চলে এসেছে। ভাবতে পারছো কতটা ভয়ঙ্কর ভাবে সে আমার পিছু লেগে আছে? মুহূর্তেই ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায় ফারিহার। সোজাসাপটা ভাবে বলে, আপনি কি কোনোভাবে সেই কেউ একজন বলতে আমাকে বোঝাতে চাইছেন? বিপরীতে তুষারও নিজের হাসি দমিয়ে বলে, তুমি কি সত্যি সেই কেউ একজনের সাথে নিজের মিল খুঁজে পাচ্ছ? এই মুহূর্তে কেন জানি অপমানিত হওয়ার বিপরীতে উল্টো রাগ হচ্ছে ফারিহার। ভয়াবহ রকমের রাগ, একদম ঘুষি মেরে তুষারের নাক ফাটিয়ে দিতে চাওয়ার মতো রাগ। তবে তা করল না সে, কারণ সে অতিথি। বিশেষ করে অতিথিদের এমন আচরণ শোভা পায় না। কাজেই একটা লম্বা শ্বাস ছেড়ে বলে, দেখুন, আমাকে নিয়ে মোটেও এমন উল্টাপাল্টা কথা ভাববেন না। আমি এখানে আসার একমাত্র কারণ ছিল আমার ভাইয়া। সে গ্রামের কথা বলায় আমার না করার ইচ্ছা হয়নি, কিন্তু এখানে এসে এসব শুনতে হবে জানলে আমি মোটেও আপনাদের এলাকায় আসার কথা মাথায় আনতাম না। এবার হেসে দিল তুষার। অতঃপর বলে, আরে শান্ত হও মেয়ে, আমি জাস্ট মজা করেছিলাম, আর তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো। বিপরীতে ফারিহা এখনও একই ভাব ধরে রেখে বলে, এসব কখনো মজার কাতারে পড়ে না। আপনি আমাকে আপনার গ্রামে এনে এভাবে অপমান করছেন, যা আমি কখনোই ভুলবো না, এটা মাথায় রাখবেন সব সময়। বলেই পা বাড়ায় ফারিহা। তুষার হালকা করে জিভ কামড়ে সামনে গিয়ে দাঁড়ায় তাকে বাধা দিয়ে বলে, সরি, আমি সত্যিই ভাবিনি তুমি এতটা সিরিয়াস হয়ে যাবে। আমি সত্যিই মজা করেছি, প্লিজ ডোন্ট বি সিরিয়াস। খানিকটা থামলেও কিছু বলল না ফারিহা। পাশ ফিরে পা বাড়ালো পুনরায়। তুষার ফের বলে, শোনো, আমিও কিন্তু অনেক ভালো ছবি তুলে দিতে পারি। বিপরীতে ফারিহা তুষারের কথা ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটতে হাঁটতে সোজাসাপটা ভাবে বলে, প্রয়োজন নেই, নিজের ছবি নিজে তুলুন। বেশ খানিকটা সময় অতিবাহিত হতেই একজন মহিলা এসে দাঁড়ালেন ফরিদানটি ও সাকিবের মায়ের সামনে। রান্নার বিষয়ে কিছু বলতেই আলোচনার সমাপ্তি টেনে ফরিদানটি থেকে সাময়িক বিদায় নিয়ে চলে গেলেন সাকিবের মা। ফরিদানটিও স্বাভাবিকভাবে সম্মতি দেন তাতে। অতঃপর আরোহীকে নিয়ে আলাদা হতেই রাজকে ডেকে একপাশে পা বাড়ায় ফরিদানটি। খানিকটা দূরে দাঁড়িয়ে রুশান ও রাইসার দিকে দৃষ্টি রাখেন তিনি। তাকে অনুসরণ করে রাজও তাকায় সেদিকে। ফরিদানটি তাদের দিকে দৃষ্টি স্থির রেখে বলে, তাদের একসাথে বেশ মানিয়েছে তাই না?
ফরিদানটির প্রশ্নে রাজ স্বাভাবিক স্বরে বলে, হ্যাঁ মাশাআল্লাহ, অনেক ঝড় অতিক্রম করে তারা আজ একসাথে। আমার দৃষ্টিতে এটি পারফেক্ট কাপল। এবার মুহূর্তেই ফরিদানটি তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে, কিন্তু আমার দৃষ্টিতে সবচেয়ে পারফেক্ট কাপড়টি এখনও এক হতে পারেনি। তোর কি মনে হচ্ছে না এবার একটু পূর্ণতার দিকে নজর দেওয়া প্রয়োজন? রাজের বুঝতে সময় লাগেনি ফরিদানটি কিসের ইঙ্গিত দিচ্ছে। বুঝতে পেরেই আরোহীর দিকে তাকায় রাজ। একটি সুন্দর হৃদয়ের সেই শান্তশিষ্ট মেয়েটি। আজ বেশ কয়েকদিন পর তার ঠোঁটে ফুটে আছে মিষ্টি হাসি। মুহূর্তে যেন বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল রাজের বুকের ভেতরটা। তবুও একটা লম্বা শ্বাসে নিজের মাঝেই গোপন রাখল তা। অতঃপর ফরিদানটির দিকে চেয়ে বলে, আরোহীকে নিয়ে সব প্ল্যান আমি অনেক আগেই সাজিয়ে রেখেছি আন্টি। আমার মায়ের ইচ্ছা তার উপস্থিতিতেই যেন আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। তাছাড়া আমারও চাওয়া জীবনের বিশেষ মুহূর্তটাই যেন বাবা মা উভয়ই আমার পাশে থাকে। বলেই থামল রাজ। অতঃপর আরোহীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফের বলে, আর হুটহাট এমন সিদ্ধান্ত নেওয়াটাও একপক্ষীয় দেখায়। আরোহীর সাথেও ঠান্ডা মাথায় এ নিয়ে কথা বলা প্রয়োজন, কারণ অবশ্যই বিয়ের মতো এমন একটি বিষয় তার মতামতটাও গুরুত্বপূর্ণ। এবার দেখি ভাগ্যে কি আছে। শেষের কথাটা বলেই হালকা হাসিতে আরোহীর দিকে তাকায় রাজ। তার দিকে তাকায় আরোহীও। খানিকটা দূরত্ব বজায় রেখে একে অপরের দিকে তাকিয়ে রইল স্বাভাবিকভাবেই। তার লক্ষ্য করে খানিকটা মৃদু হাসে ফরিদানটি। আজ হুট করেই এক মুহূর্তে আরোহী আটকে যায় রাজের অনুভূতি মাখার দৃষ্টিতে, আর রাজ আটকায় তার মায়াবী চোখের মায়ায়। বাড়ির পাশেই একটি বড় কেন্দ্রীয় মসজিদ। পাশে বলতে মাঝে 100 নয়তো 150 মিটারের মতো দূরত্ব হতে পারে। সাকিবের বাবা সহ সেখানে থেকে জোহরের নামাজ আদায় করে ফিরে এলো সবাই। অতঃপর লাঞ্চের উদ্দেশ্যে সবার জন্য টেবিল সাজাতে ব্যস্ত হয়ে পড়ল তুষার। সাথে সাকিবের বাবাকেও একই কাজ করতে দেখলে তাকে একটি চেয়ারে বসিয়ে রাজ ও রুশান নিজেরাই হেল্প করে তুষারকে। নিলয় ও নিবিড়ের অবস্থা অনেকটাই রোবটিক রূপ ধারণ করে আছে। বাহারি রকমের খাবার সামনে থাকলেও তা নিয়ে খুব একটা ভাবছে না তারা। জোরপূর্বক তুষার ও বাকিদের বেড়ে দেওয়ার খাবারে দুপুরের লাঞ্চ সম্পন্ন হয় তাদের। বিকেল তখন 3টা। দুপুর গড়িয়ে সূর্য হেলে পড়েছে পশ্চিম আকাশে। পুকুরপাড়ে চেয়ার পেতে পাশাপাশি বসে রইল রাজ ও সাকিবের বাবা। তার পাশেই বসে রইল বাকি বন্ধুরা। নীরব দৃষ্টি বড় পুকুরটার দিকে স্থির হয়ে আছে। রাজও নীরবে তাকিয়ে রইল তার দিকে। ক্ষণিকের নীরবতা অবসান ঘটিয়ে একটা লম্বা শ্বাস নেয় সাকিবের বাবা। অতঃপর তীব্র আফসোস নিয়ে বলে, যদি আমার বাকি আয়ুটুকু যদি আমার ছেলেটাকে দিয়ে দিতে পারতাম। বলেই সেই শ্বাস ছেড়ে পুনরায় পুকুরের দিকে তাকান তিনি। সবার মাঝেই নীরবতা বিরাজমান। খানিকটা সময় অতিবাহিত করে তিনি ফের বলে, অথচ সে যখন আমার পাশেই ছিল আমি তার গুরুত্ব বুঝতে পারিনি। এত বড় হওয়া সত্ত্বেও ঠিক বাচ্চাদের মতোই আমাদের আশেপাশে থাকতো। তুষার ও বাকি বন্ধুরা মিলে ফোন হাতে এই পুকুর পাড়েই মাঝে মাঝে আড্ডা জমাতো। এরপর তুষার চলে যায় ঢাকায়। সময়ের সাথেই সাকিবের বাকি বন্ধুরাও কোনো না কোনো চাকরি বা ব্যবসার সাথে জড়িয়ে যায়। অথচ তখনও সাকিব আমাদের উপরই নির্ভরশীল ছিল। ধীরে ধীরে তাকে নিয়ে নানান কানাঘুষা শুরু করে আশেপাশের অনেকেই। শুরুতে তা খারাপ লাগলেও মেনে নিতাম, কিন্তু ধীরে ধীরে তা বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ালে রাগ জমতে থাকলো সাকিবের উপরও। মনে হতো সে তার জীবন নিয়ে সিরিয়াস নয়। ভেবেছিলাম তার উপর কঠোর হলে হয়তোবা সে তার জীবন নিয়ে ভাবতে শিখবে। বলেই পুনরায় একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। অতঃপর বলে, সত্যি বলতে কি জানো বাবা, মানুষ তার গুরুত্ব তখনই বুঝতে পারে যখন তাকে চিরতরে হারিয়ে ফেলে। পরলোকের কটু কথায় কখনো আপন মানুষদের মনে আঘাত দেওয়া উচিত নয়। তারা কেবল মন্তব্যই করতে জানে, কিন্তু দিন শেষে কখনোই আপন মানুষদের শূন্যতা পূরণ করতে পারে না। বলেই খানিকটা সময় নিয়ে চোখের পলক ফেললেন তিনি। সকলেই নীরবে চেয়ে রইল তার দিকে। চোখ মেলে তাকান তিনি। ফের শান্তস্বরে বলে, সাকিব অনেকটাই হাস্যোজ্জ্বল প্রকৃতির ছেলে। আমি রেগে কিছু বললেও সে হালকা হাসতো। হয়তো তখন জোরপূর্বক হাসিতে নিজের কষ্ট লুকাতো। অথচ আমি বাবা হয়েও তাকে বুঝতে পারিনি, একটুকুও বুঝতে পারিনি। সাকিবের সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে সবার। তার হাসিখুশি আচরণ, রুশানের কষানো সেই চর, তুষারের নানান কথা হাসি মুখেই হজম করে নিয়েছিল সে। অল্প সময়ের মাঝেই মিশে গিয়েছিল পুরো পরিবারের সাথে। মনে ভারী কষ্ট চাপা দিয়ে রাখলেও বুঝতে দেয়নি কাউকে। ওসব এখন ভাবতেই বুক চেড়ে বেরিয়ে আসে একটি ভারী শ্বাস। আর যাই হোক, ওই সময়গুলো আর কখনোই ফিরে আসবে না। অন্যদিকে ফরিদানটির পাশে বসে আছে সাকিবের মা। গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ে তার। ছেলের প্রসঙ্গে কথা ওঠার পর থেকেই সাকিবের চেহারাটা চোখে ভাসছে খুব করে। সেই অন্যমনস্ক ভাব ধরে রেখে ফের বলে, আমার ছেলেটা বাড়ি ছেড়ে যাওয়ার মুহূর্তে বলেছিল জীবনে বড় কিছু হওয়ার আগ অবধি সে আর বাড়ি ফিরবে না। তারপর চলে গেল ছেলেটা, ফেরেনি অনেক দিন। অতঃপর তুষার একদিন ফোন দিয়ে বলল সাকিবকে নিয়ে বাড়ি ফিরছে সে। সেই দিনটা আমার জন্য কেমন ছিল তা হয়তো পৃথিবীর আর কেউ অনুভব করতে পারবে না। বলেই খানিকটা থামলেন তিনি। গলা কাঁপছে তার, নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসার উপক্রম। তবুও নিজের নিয়ন্ত্রণ ধরে রেখে ফের বলে, সেদিন বাইরে গাড়ির শব্দ শুনে বুকটা ধুকধুক করছিল আমার। সেই গাড়িটা না দেখেও মনে হচ্ছিল আমার সাকিব আমার কাছে ফিরে এসেছে। কিন্তু হঠাৎ করে একজন এসে বলল, আপনার ছেলের লাশ নিয়ে আসা হয়েছে। বলেই হু হু করে কেঁদে উঠে সাকিবের মা। নিজের নিয়ন্ত্রণ হারান তিনি। পাশ থেকে ফরিদানটি ধরে নানানভাবে সান্ত্বনা দিতে চাইলেও লাভ হচ্ছে না তাতে।
অঝরে কান্নার সাথে চোখ দিয়ে টপ টপ করে অশ্রু ঝরছে তার। এদিকে চোখ জোড়া ভারী হয়ে উঠল সাকিবের বাবারও। মাথা তুলে রাজের দিকে তাকান তিনি, শান্ত স্বরে বলে, অভাব শব্দটি একটা বড় পাথরের মতোই, যার নিচে একটি পরিবারের সুখ ও ভালোবাসাটুকু চাপা পড়ে থাকে। অথচ আজ আর অভাব নামক সেই পাথরটি আমাদের জীবনের অবশিষ্ট নেই। সাকিবের মৃত্যুর পর রাষ্ট্র থেকে আমাদের অনেক কিছুই দিয়েছে। এখন তুমিও যা করতে চাইছো তাতে হয়তো বাকি জীবনটা রাজকীয়ভাবে পার হবে আমাদের, কিন্তু আমার ছেলেটা পুরো জীবনটা কেবল অভাবের সাথেই যুদ্ধ করে কেটেছে। তার সহ্য করেছে পরিবারের নানান অবহেলাও, বলতাম অপদার্থ, কিন্তু দিন শেষে আমাদের অনেক কিছু দিয়ে গেলেও সে আর নেই। এখন এসবের কিছুই চাই না আমি, বিনিময়ে যদি আমার ছেলেটাকে একবার ফিরে পেতাম। বলেই থামলেন সাকিবের বাবা। চাদরের ভেতর থেকে বের করলেন নিজের ডান হাতটা, যা মারাত্মকভাবে জখম হয়ে আছে, যে হাতে সেদিন সাকিবকে আঘাত করেছিলেন তিনি। সাকিবের মৃত্যুর পর নিজেই সেই হাতকে আঘাত করেছিলেন বারবার, যা এখন অনেকটাই অকেজো হওয়ার পথে। রাজ, রুশান সহ প্রত্যেকেই তাকালো সেই আঘাতপ্রাপ্ত হাতটির দিকে। সেই কাপা হাতে বুক পকেট থেকে বের করলেন এক টুকরো কাগজ, যা সাকিবের মৃত্যুর পর নোট করা একটি ডায়েরিতে পেয়েছিলেন তিনি। লেখাটি হয়তো অনেক আগের, যেখানে উল্লেখিত ছিল, কখনো নিজেকে দোষারোপ করে কষ্ট পেও না বাবা, দোষটা আমারই ছিল। বড় হয়েছে ঠিকই, কিন্তু এখনো তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারিনি। কখন হতে পারবো তাও জানি না, তবে পা বাড়িয়েছি একটি গৌরবময় গন্তব্যের উদ্দেশ্যে। যদি কখনো হারিয়ে যাই আমার জন্য দোয়া করো, হয়তো তোমার এই অপদার্থ ছেলেটা একদিন তোমার গর্বের কারণ হয়ে দাঁড়াবে। জানো বাবা, নির্মম পরিস্থিতি কখনো তোমার সামনে আমাকে দাঁড়ানোর সাহস জোগাতে দেয়নি। তোমাকে আমি কতটা ভালোবাসি। যদি কখনো এই লেখাটি তোমার হাতে পৌঁছায়, তাহলে আমার সাথে আমার এই ভালোবাসি শব্দটাকে চিরজীবন মনে রেখো। লেখাটি পুনরায় পড়তেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল সাকিবের বাবার। আঘাতপ্রাপ্ত হাতটি চলে গেল বুকের বাঁ পাশটায়। হাতটা ব্যথা করলেও সেই হাতে বুকটা ঢলেছে একটু একটু করে, কারণ এক সমুদ্র যন্ত্রণা বয়ে চলেছে এই বুকে, যার অবসান হয়তো মৃত্যুর আগে ঘটবে না কখনোই। পাশে বসে নীরবে চোখ বুজে নেয় রাজ। এক ফোঁটা আর অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। তৎক্ষণাৎ মুছিয়ে নিল তা। বুক চেড়ে বেরিয়ে এলো এক ভারী দীর্ঘশ্বাস, কখনো মুছে ফেলা যায় না। তা ফিরে আসে কিছু মুহূর্তের সুখ, না হয় দুঃখ হয়ে। বিকেল 4টা, আসরের নামাজ শেষে সাকিবের কবরের সামনে উপস্থিত হয় সকলে। কিছু সময়ের মাঝে কবর জিয়ারত সম্পূর্ণ হলেও তারা ফিরে যায়নি কেউ। খানিকটা দূরে দাঁড়িয়ে নীরব কবরটির দিকে চেয়ে আছে রাজ, রুশান সহ সকলে। নিলয় এখনো দাঁড়িয়ে রইল সেই কবরের খুব কাছে। বিকেলের শীতল পরিবেশের সাথে উত্তর হতে ছুটে আসছে হালকা বাতাস, যা গায়ে এসে লাগতেই শিউরে উঠছে পুরো শরীর। দুই পকেটে হাত গুজে সাকিবের কবরের দিকে চেয়ে রইল রুশান। অতঃপর শান্ত স্বরে বলে, সাকিবের মৃত্যুর দিনটি অনেকটা স্পেশাল ছিল তার কাছে। একগুচ্ছ ফুল হাতে তার জন্য অপেক্ষায় ছিল কেউ একজন। দিনটি তাদের জন্য পূর্ণ হওয়ার মুহূর্ত হলেও পরিশেষে শূন্যতায় ডুবিয়ে দিল দুজনকেই। একজন আজ মাটির সাথে মিশে গেল, অপরজন অন্যের ঘরে জীবন গোছাতে ব্যস্ত। অথচ তারা এক হওয়ার স্বপ্ন দেখেছিল। সত্যি আজ সাকিব মাটির সাথে মিশে আছে, আর সৃজনীর অন্যের ঘরে। বিকেলের শীতল হাওয়া গায়ে মেখে দাঁড়িয়ে আছে বেলকনিতে। একাকী মুহূর্তগুলোতে তার চোখেও ভেসে ওঠে সুন্দর ও ভয়ঙ্কর স্মৃতিগুলো, যা অশ্রু হয়ে মিলিয়ে যায় আবার। ব্যালকনিতে বাইরের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সৃজনী। আচমকাই পেছন থেকে তার দু বাহুতে হাত রাখে কেউ একজন। সাকিব নয়, অন্য কেউ। এলোমেলো হয়ে যাওয়া জীবনকে নতুন করে গোছাতে যার হাতে তুলে দেওয়া হয়েছে তাকে, সেই অপরিচিত মানুষটাই তার পেছনে দাঁড়িয়ে। তবুও কষ্ট বুকে চেপে রেখে বাস্তবতাকে মেনে নেয় সৃজনী। কষ্টের পাহাড়টা বড় হলেও বাস্তবতা তাকে বুঝতে শিখিয়েছে, জীবন কখনোই নির্দিষ্ট কারোর জন্য থেমে থাকে না। এদিকে সাকিবের কবরের দিকে চেয়ে রইল সবাই। রুশান ফের শান্তস্বরে বলে, সেদিন বিদায় নেওয়ার কথা ছিল আমার, কিন্তু হুট করেই সাকিব চলে গেল। আমাকে সেভ করে পাঠিয়ে দিল হসপিটালে। বিনিময়ে পরিস্থিতি সামাল দিয়ে গিয়ে নিজেকেই উৎসর্গ করে দিল সে। আমি খুব করে চেয়েছিলাম একবারের জন্য হলেও সাকিব ফিরে আসুক, কিন্তু সাকিব হয়তো নিজেও জানতো সে আর কখনোই ফিরে আসবে না। বলেই একটা ভারী শ্বাসে চোখ বুজে নেয় রুশান। আজ তারও গাল বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অতঃপর চোখ মেলে তাকালো সেই কবরটার দিকে, যার পাশে দাঁড়িয়ে আছে নিলয়, যার হৃদয়ে রক্তক্ষরণের পরিমাণটা অন্য সবার চেয়ে বেশি। কারণ সেদিন পরিস্থিতি তাকে বাধ্য করেছিল নিজ হাতে সাকিবের প্রাণ নিতে। চোখ বুঝতেই সামনে ভেসে উঠল সেদিনের স্মৃতি। তোমার কি কোনো শেষ ইচ্ছে আছে? বিপরীতের সাকিব নিস্তেজ স্বরে বলে, আছে, 2 রাকাত নামাজ পড়তে চাই। সেই মুহূর্তগুলো এখনো চোখে ভেসে ওঠে পরিষ্কারভাবে। ভেসে ওঠে সেই মুহূর্তটাও, যখন তার হাত সাকিবের রক্তে রঞ্জিত হয়েছিল। সাকিব মাথা উঁচু করে মৃত্যুতে সম্মতি দিয়ে বলেছিল, যারা সত্যের পথে অটল থাকে মৃত্যু তাদের জন্য উপহার স্বরূপ। মৃত্যুর ভয় কখনোই তাদের কাবু করতে পারে না। আমাদের অনুগত্য একমাত্র আল্লাহর প্রতি, তিনি ব্যতীত আমরা কারোর নিকটই মাথা নত করি না। তোমাদের মতো শত জালিম মাথাচাড়া দিয়ে উঠলেও তাদের দমন করতে আল্লাহর সৈনিকেরা নিশ্চয়ই আছে। একজন মরলে আরেকজন জন্মাবে, তারা কখনোই মৃত্যুকে ভয় করে না। সাকিবের শেষ কথাগুলোতেই মিশেছিল বীরত্বের ছায়া। নিলয় শক্ত হাতে ধরেছিল তার প্রাণ নেওয়া সেই ছুরিটা, না চাইতেও তা গেঁথে দিয়েছিল সাকিবের গায়ে। সাকিব তাকিয়েছিল তার দিকে, অতঃপর রক্ত বমির সাথে দুর্বল হয়ে মাথা ঠেকালো তার কাঁধে।
সেই মুহূর্তটা চোখে ভাসতেই সাকিবের কবরের বেড়ার একটি অংশ শক্ত হাতে চেপে ধরে নিলয়। মুখ দিয়ে বেরিয়ে আসে একটি দীর্ঘশ্বাস, যাতে মিশেছিল তীব্র আঘাতে জর্জরিত ভাব। মুহূর্তেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে তার। বন্ধুত্বে মেশা একটি সুন্দর সম্পর্কের শেষ মুহূর্তটা ছিল করুণ, যে মুহূর্তটি আর কখনোই না আসুক কোনো শত্রুর জীবনেও। ফুরিয়ে এলো সকলের বিষণ্ণতায় ঘেরা দিনটি, তবুও ফুরালো না বিষণ্ণতা। নীরব হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসে রইল আকাশ। এর মাঝে কক্ষের দরজা খুলতেই ভেতরে প্রবেশ করে শাইখ আব্দুল্লাহ। আকাশ উঠে দাঁড়াতে চাইলেই তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন তিনি। আকাশ সালাম দিতেই তার জবাবে নরম স্বর। স্বাভাবিকভাবেই সোজা হয়ে বসলো আকাশ। চোখে মুখে খানিকটা হাস্যোজ্জ্বল ছাপ ফুটিয়ে শাইখ আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইল সে। শেষ ইচ্ছে পূরণ করায় কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি হাত দিয়ে পরিষ্কার করে দেয় খানিকটা জায়গা। স্পষ্টতই শাইখ আব্দুল্লাহ বসার জন্য এমনটা করেছে সে। কাজেই খানিকটা অবাক হয়ে নীরব দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন তিনি। কারণ কোনো এক সময় এই ছেলেটারই মাটিতে পা পড়তো না তীব্র অহংকারে, অথচ আজ রাজের দুজন লোক বসার জন্য চেয়ার এনে দিলেও তাকে ফিরিয়ে দিলেন শাইখ আব্দুল্লাহ। নীরবে বসে পড়লেন আকাশের পরিষ্কার করে দেওয়া সেই স্থানটায়। নরম স্বরে বলে, কেমন আছো? বিপরীতে আকাশ স্বাভাবিকভাবেই বলে, ভালো, আপনি? শাইখ আব্দুল্লাহ ফের নরম স্বরে বলে, আলহামদুলিল্লাহ বলো। আর অবশ্যই এর জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতে হবে আমাদের। এবার আকাশ নিজের মাঝে খানিকটা লজ্জিত ভাব ফুটিয়ে বলে, আলহামদুলিল্লাহ। হালকা মাথা নেড়ে খানিকটা সময় নীরব রইলেন শাইখ আব্দুল্লাহ। অতঃপর ফের নরম স্বরে বলে, শুনেছি এই মুহূর্তে তুমি নিজের মৃত্যু কামনা করছো, তা কি সত্যি? বিপরীতে আকাশ খানিকটা সময় নিয়ে বলে, হ্যাঁ, সময়টা করুণ হলেও তা হয়তো আমার জন্য আল্লাহর পক্ষ হতে আসা কোনো বড় উপহার। তার এমন কথায় শাইখ আব্দুল্লাহ ফের প্রশ্ন ছুড়ে, জীবনের এমন করুণ একটি মুহূর্তকে তুমি উপহার হিসেবে দেখছো কেন? বিপরীতে আকাশ ফের স্বাভাবিক স্বরে জবাব দেয়, কারণ মুহূর্তটি সত্যি আমার জন্য উপহার স্বরূপ, যা আমাকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে শিখিয়েছে। আকাশের এমন উত্তরে কিছু একটা বুঝে হালকা মাথা নেড়ে খানিকটা সময় নীরব রইলেন শাইখ আব্দুল্লাহ। অতঃপর ফের প্রশ্ন ছুড়ে, তাহলে নিজের মৃত্যু কামনা করছে কেন? আকাশ ফের নিজের দৃষ্টিতে একটি যৌক্তিক উত্তর সাজিয়ে বলে, কারণ এই সবকিছু থেকে মৃত্যুই হতে পারে মুক্তির একমাত্র পথ। ফের নীরব হয়ে গেলেন শাইখ আব্দুল্লাহ। অতঃপর নিজের বুকের বাঁ পাশটায় ডান হাত রেখে বললেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিস্থিতি যেমনই হোক না কেন কখনো নিজের মৃত্যু কামনা করো না। তোমরা কেবল কবর দেখেছো, কবরের আযাব দেখোনি। বলেই শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকান তিনি। বিপরীতে আকাশ তার দিকেই দৃষ্টি স্থির রেখে বলে, তাহলে আমার আর কী বা করা উচিত? আকাশের প্রশ্নের জবাবে একটা হালকা শ্বাস ছাড়লেন তিনি। অতঃপর ফের নরম স্বরে বললেন, যদি তুমি সৎ পথের পথিক হও তবে বাকি জীবনটুকুতেও নিজের পুণ্যকে বৃদ্ধি করো, আর যদি ভুল পথ অবলম্বন করে থাকো তবে তওবা করে সঠিক পথে ফিরে আসো। বলেই খানিকটা থামলেন তিনি। অতঃপর হাতের শাহাদাত আঙ্গুলে হালকা উপরের দিকে ইশারা করে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই রয়েছেন। সূরা বাকারা আয়াত 153। নীরবতায় খানিকটা নিচের দিকে তাকালো আকাশ। অতঃপর মাথা তুলে বলে, স্পষ্টভাবেই আমার পথটি ভুল ছিল, যা হয়তো ক্ষমার অযোগ্য। আমি তওবা করলেও আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আকাশের এমন প্রশ্নের জবাবে খানিকটা সময় নিলেন শাইখ আব্দুল্লাহ। অতঃপর তার দিকে চেয়ে বলে, ক্ষমা করার সিদ্ধান্তটি একমাত্র আল্লাহর, তবে অতীতে তিনি তোমার থেকেও অধিক ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমা করে সত্যের পথে এক অন্যতম বীর হিসেবে কবুল করেছিলেন। তার তুলনায় তুমি কেবলই একজন ক্ষুদ্র মানব ব্যতীত আর কিছুই নাও। তুমি মন থেকে অনুতপ্ত হলে তিনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। মুহূর্তেই অদ্ভুত এক প্রশান্তিতে চোখ বুজে নিল আকাশ। তা স্থায়ী রাখলো কিছুটা সময়। অতঃপর চোখ মেলে বলে, রাজ ফিরে এলে হয়তো আমার পরিণতি স্পষ্ট, তবে তা নিয়ে আমার বিন্দু মাত্র আক্ষেপ নেই। আমার প্রাপ্যটা অবশ্যই ভয়ঙ্কর হওয়া উচিত। আমিও প্রস্তুত তার জন্য, কিন্তু সেই সময়টা অবধি আমাকে আপনার পাশে থাকার সুযোগ দিবেন। বিপরীতে শাইখ আব্দুল্লাহ শান্তস্বরে বলে, তাহলে তোমাকে অবশ্যই আমার কথা শুনতে হবে। বলেই আকাশের দিকে তাকিয়ে রইলেন তিনি। আকাশ সময় নষ্ট করেননি একটুও। মুহূর্তেই জবাব দেয়, আমি শুনবো। মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে এলো সকলে। রাত্রি নামতেই যেন ধেয়ে আসছে শীতল ভাব। যদিও ঘরের ভেতর তার পরিমাণ অনেকটাই কম, তবুও শীতের কাপড়কে আপন করে নিল তারা। বাইরে চেয়ার পেতে উদাস হয়ে বসে রইল নিলয়। একটা লম্বা শ্বাসে মুখ দিয়ে ধোয়া বেরিয়ে আসছে যেন। আরেকটা চেয়ার নিয়ে তার পাশে এসে বসল নিবিড়। নীরবতায় অতিবাহিত করে দিল অনেকটা সময়। নীলা নামের সেই মেয়েটি দমকা হাওয়ার ন্যায় ছুটে এসেছিল হুট করে। গুছিয়ে তোলা জীবনটাও এলোমেলো করে দিয়ে গেল পুনরায়। সত্যিই কি সে মুহূর্তটি তার মনের ভুল ছিল, নাকি বাস্তব চিত্র? সেই চোখ জোড়াও কি কল্পনা, যা সামনে ভেসে উঠেই মিলিয়ে গিয়েছিল শত মানুষের ভিড়ে? কল্পনা কি আদৌ এতটা জীবন্ত হয়? ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল নিবিড়। জ্যাকেটের দু পকেটে হাত গুজে তার পাশে এসে বসল তুষার। এক দেখাতেই বুঝতে পারে নিবিড়ের মনের অবস্থা। কাজেই ডান হাতটি বের করে তার কাঁধে রেখে বলে, এখন ওসব নিয়ে ভাবছিস? একটা জায়গায় এসেছি আমরা, তুই, নিলয়, সবাই বিষণ্ণতায় যে যার মতো পড়ে আছিস। একটা মেয়ে যদি তোকে ছাড়া ভালো থাকতে পারে, তবে তুই কেন তাকে ভেবে কষ্ট পাবি? বোঝা আমাকে।
তুষারের এমন কথায় নিবিড় স্বাভাবিক স্বরে বলে, কখনো কি তোর মনে কারোর জন্য ভালোবাসা অনুভূত হয়েছিল? আচমকাই নিবিড়ের এমন প্রশ্নে খানিকটা থমকে যায় তুষার, কারণ এই মুহূর্তে সত্য বলার সাহস নেই তার। সেই মানুষটাকে তো এখনো বলাই হয়নি নিজের অনুভূতির কথা। ভাবতেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না। বিপরীতে মৃদু হাসল নিবিড়, অতঃপর বলল, ভালোবাসা কেবল মুখে নয়, চোখে ও আচরণেও প্রকাশ পায়। পৃথিবীর অন্যতম সুন্দর অনুভূতিগুলোর মাঝে একটি অনুভূতির নাম প্রেম, যা থেকে ভালোবাসার জন্ম হয়। ঠিক একইভাবে এর একটি খারাপ দিকও থাকে, যার নাম বিচ্ছেদ। হয়তো তুই এই মুহূর্তে সুন্দর সময়টুকু অতিবাহিত করছিস, কিন্তু ভালোবাসা শব্দটার গুরুত্ব তখনই অনুভব করতে পারবি যদি সে মানুষটির বিপরীতে দূরত্ব কিংবা বিচ্ছেদ তোকে আপন করে নেয়। বিপরীতে নীরব রইল তুষার, কারণ সে নিবিড়ের মতো অনুভব করতে পারছে না এই অনুভূতিকে। হয়তো পারবে যদি কখনো সে এই একই অনুভূতির সম্মুখীন হয়। কাজেই একটা লম্বা শ্বাস ছেড়ে বলে, আচ্ছা এখন বাদ দেও, সব কষ্ট জমিয়ে রাখ। ঢাকায় ফিরে গেলে প্রয়োজনে তখন বাথরুমের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদিস। আপাতত চল, কাজ আছে অনেক। কি কাজ? নিবিড় প্রশ্ন ছুটতেই ঘর থেকে বেরিয়ে এলো রাজ ও রুশান। নিবিড় তাকালো তাদের দিকে। নিলয়ের পাশে এসে বসলো রাজ, কাঁধে হাত রাখলেও সান্ত্বনা স্বরূপ। বিপরীতে একটা দীর্ঘশ্বাসে নিজেকে স্বাভাবিক রাখেন নিলয়। পাশ থেকে রুশান সকলকে উদ্দেশ্য করে বলে, সকলের বিষণ্ণতার অবসান ঘটাতে একটি ব্যস্ত সন্ধ্যার আয়োজন করা হবে আজ। আর এই প্ল্যান আমাদের নয়, এটা আমাদের ঘরের আপদ ও আমাদের হবু ভাবি মিসেস রাজের যৌথ পরিকল্পনা, যা বাস্তবায়নের দায়িত্ব আমাদের কাঁধে অর্পিত হয়েছে। ইতিমধ্যেই ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে মেয়েরা। রুশানের মুখে আপদ শব্দটি শুনতেই যেন তেলে বেগুনে জ্বলে উঠে রাইসা। কিছু বলতে ইচ্ছা হলেও আপাতত চুপ রইল উপযুক্ত সময়ের অপেক্ষায়, যার লক্ষ্য করেই টপিক অন্যদিকে চেঞ্জ করে ফেলল রুশান। ফের সকলের উদ্দেশ্যে বলে, চলো ভাইয়েরা, আমাদের অনেক কাজ বাকি আছে। মৃদু হেসে উঠে দাঁড়ায় রাজ, তার সাথে দাঁড়ালো নিলয়ও। বিকেলটা তার জন্য আবেগপ্রবণ হলেও এই মুহূর্তে স্বাভাবিক হয়ে উঠেছে অনেকটা। তবে নীরবতা মিশে আছে এখনো। প্রসারিত হাসিতে নিবিড়কে ধরে দাঁড় করালো তুষার। নিবিড়ের বিষণ্ণতা কাটানোর চেষ্টায় তার কাঁধে হাত রেখে পা বাড়িয়ে রসিকতায় বলে, চল, প্রয়োজনে কষ্ট ভাগ করে নিব দুজন। আমরাই তো। তোর বউ তো আমারও বউয়ের মতো, আর আমার বউ তো তোর বোনের সমতুল্য। আজ রসিকতাও খুব একটা হাসি পেল না নিবিড়ের। ধোয়া উড়ানোর মতো একটা লম্বা শ্বাসে পা বাড়ালো তুষারের সাথে তাল মিলিয়ে। অনুভূতিকে চেপে রাখলো নিজের মাঝেই। কখনো কখনো বাস্তবতা এতটাই নিষ্ঠুর হয়ে থাকে যা মেনে নেওয়া কঠিন। কেউ মানতে পারলেও কেউ হার মানে অল্পতেই, আবার কেউ বা তাতে আটকে থাকে পানি ভর্তি নদীর মাঝখানটায়, হাবুডুবু খেয়ে বেঁচে থাকার ন্যায়। হেরে গেলেই বিপদ, ভাবতেই নিজের মনে জেগে উঠে নীলাকে ঘিরে এক ভারী আক্ষেপ, যা খুব করে প্রকাশ করতে ইচ্ছা হয়। তোমাকে যতটা ভালোবেসেছি, তুমি যদি তার অর্ধেকও বাঁচতে, তবে আমি জনম জনম তোমার বুকের বাপাসটায় আগলে রাখতাম, যার মাঝে একটি ছোট্ট বাসায় নীলাদের বসবাস। নীলার জন্যই ঢাকা ছেড়ে অন্য শহরে পাড়ি জমিয়েছে তার বাবা। এই মুহূর্তে সবেমাত্র নিজের কর্মস্থল থেকে ফিরে এসেছেন তিনি। সোফায় গা এলিয়ে দিলেন ক্লান্ত ভঙ্গিতে। কড়া করে এক কাপ চা বানিয়ে দিল নীলা। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, গোসলের জন্য পানি গরম করে রেখেছি বাবা। বলেই রুমে ফিরে যাওয়ার মুহূর্তে তাকে পিছু রেখে থামিয়ে দিল তার বাবা। চায়ের কাপটা সামনে রেখে বলে, এদিকে আয় তোমা। নীলা ফের এসে বাবার সামনে দাঁড়াতেই পাশে বসতে বললেন তাকে। স্বাভাবিকভাবে বসলো নীলাও। অতঃপর তিনি খানিকটা সরু চোখে মেয়েটার দিকে চেয়ে বলে, মন খারাপ কেন? কিছু না বাবা, এমনি। একটা শ্বাস ছাড়লেন নীলার বাবা। অতঃপর বলে, তোকে ছোট থেকেই বড় করেছি আমি। তোর মা মারা গেলেও তা বুঝতে দিইনি কখনো। যদি তোকে কেউ সবচেয়ে ভালো বুঝে থাকে, তাহলে সেই মানুষটাও আমি। বিপরীতে খানিকটা সময় নীরব রইল নীলা। তার নীরবতায় বাবা খানিকটা ভ্রুকুচকে বলে, বিষয়টা কি নিবিড় সম্পর্কিত? এবার হ্যাঁ সূচক হালকা মাথা নাড়ল নীলা। অতঃপর বলে, আজ সকালে কুমিল্লা থেকে ফেরার পথে ফেনী ক্রস করার মুহূর্তে সামনে পড়েছিল আমার। আমি নিজেকে আড়াল করে নিলেও সে খুঁজেছিল পাগলের মতো। অতঃপর চলে যাওয়ার মুহূর্তে খুব বেশি আহত ছিল তার দৃষ্টি। আমি চাইলেও তার সামনে দাঁড়াতে পারিনি। খুব কষ্ট হচ্ছিল আমার বাবা, খুব। বলেই কেঁদে উঠল নীলা। একটা দীর্ঘশ্বাসে এক হাতে মেয়েকে কাছে টেনে নেয় তার বাবা। নীরবে হাত বোলাতে থাকে তার মাথায়। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, আর কতদিন এভাবে লুকিয়ে কষ্ট দিবি নিজেকে? এবার না হয় নিবিড়ের সামনে দাঁড়িয়ে তাকে সত্যটা বল। বিপরীতে নীলা কাঁদতে কাঁদতে বলে, আমি তো পারবো না বাবা। তাকে আমি খুব করে চিনি। আমি জানি সত্য জানলেও সে আমায় কখনো ছেড়ে যাবে না। আমি চাই না আমার সাথে জড়িয়ে তার সুন্দর জীবনটাও নষ্ট হয়ে যাক। বলেই থামলো নীলা। বিপরীতে নীরব রইল তার বাবা। খানিকটা সময় কেঁদে নিজেকে হালকা স্বাভাবিক করে নেয় নীলা। অতঃপর নীরবে চোখের পানি বিসর্জন দিয়ে ফের বলে, আমি তাকে আজও ভালোবাসি ঠিক আগের মতোই, কিন্তু এ শহরে কখনো আমাদের দ্বিতীয়বার দেখা না হোক। ঘড়ির কাঁটা তখন 8টা পেরিয়ে এসেছে।
সেই সাথে সাকিবদের বাড়ির পাশে ছোট বাগানটায় কিছু তার টেনে লাইটিং এর কাজ সম্পন্ন করে নেয় তুষার। বারবিকিউ পার্টির জন্য নিয়ে আসা মোড়কগুলো কেটে পরিষ্কার করার দায়িত্ব দিয়ে এসেছে কাজে সাহায্য করা দুজন মহিলাকে। এরপরই শুরু হবে মূল ব্যস্ততা। নিলয় ও নিবিড়কে দায়িত্ব দেওয়া হয়েছে আশপাশটা একটু পরিষ্কার করে চুলো তৈরি করার, কারণ তাদের দুজনকে বিষণ্ণতা দেখে দূরে রাখতে ব্যস্ততার বিকল্প নেই। দায়িত্ব ভাগ করে নেয় দুজন। নিবিড় আশপাশটা পরিষ্কার করায় ব্যস্ত, সেই সাথে চুলা তৈরিতে ব্যস্ত নিলয়। এর মাঝেই তার পাশে এসে দাঁড়ায় তৃষা। শীতের কাপড়ের পাশাপাশি ছোট ছোট চুল ভর্তি মাথায় একটা লাল রঙের কানটুপি। মাথা তুলে তার দিকে তাকাতেই থেমে গেল নিলয়, কারণ এখানে আসার পর থেকে এই অবধি এতক্ষণে মাত্র সামনে এসেছে তৃষা। কাজেই নিলয় খানিকটা ভ্রুকুচকে বলে, পাগল মেয়ের দেখা মিলল অবশেষে। আমি তো ভেবেছিলাম না জানি আবার পাগল হয়ে কোন রাস্তায় হাঁটতে হাঁটতে হারিয়ে গেল। বিপরীতে খানিকটা সরু চোখে তাকায় তৃষা, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না দিয়ে নিলয় ফের বলে, যাই হোক হারাওনি, এটাই অনেক। কোথায় ছিলে সারাদিন? ছোট্ট প্রশ্নে প্রসঙ্গ পাল্টে নেওয়ার আর কোনো প্রতিক্রিয়া দেখায়নি তৃষা। স্বাভাবিক স্বরে বলে, মায়ের কাছে। এখনো ভাইয়া জোর না করলে আসতাম না, সেই সাথে ভাবলাম সবার সাথে দেখা করে যাই। আপনারা চলে গেলে না জানি আবার কবে দেখা করার সুযোগ পাবো। কেন আর ঢাকায় ফিরবে না? না, তৃষার ছোট্ট উত্তর। মুহূর্তেই থেমে গেল নিলয়। ফের তৃষার দিকে চেয়ে বলে, কেন? এটা আমার শাস্তি। ভাইয়া ও রাজভাইয়ার অবদ্ধ হওয়ায় তারা আর আমাকে তাদের সাথে নিবে না। বাবা মায়ের সাথেই থাকতে হবে আমাকে। তৃষার এমন কথাই নিলয় খানিকটা কৌতূহল নিয়ে বলে, তুমি কি চাও? একটা হালকা শ্বাস ছাড়ে তৃষা, অতঃপর স্বাভাবিক স্বরে বলে, অভিমানে হৃদয়ের পাথর চাপা দিয়ে অনেকদিন বাবা মায়ের থেকে দূরে ছিলাম, তাই আমিও চাই বাবা মায়ের পাশেই থাকতে। একটা ছোট্ট অসূচক শব্দে খানিকটা সময় নীরব রইল নিলয়। অতঃপর সম্পন্ন করা চুলো ভালোভাবে পরিষ্কার করতে করতে বলে, তা অবশ্য ঠিক বলেছ, তারাও অনেক কষ্ট পেয়েছে। এখন তুমি সাথে থাকলেও তাদের কষ্টও অনেকটা হালকা হয়ে উঠবে। বলেই পুরোদমে নিজের কাজে মন দিল নিলয়। বিপরীতে তৃষা তার দিকে দৃষ্টি স্থির রেখে ছোট্ট করে বলে, হ্যাঁ। ওদিকে আরোহী ও ফরিদানটি পাশে বসে রইল রাইসা ও ফারিহা। মনোযোগ দিয়ে দেখছে মোড়ক কেটে পরিষ্কার করার দৃশ্যটি। কাজ প্রায় শেষের দিকে। এরপরই হয়তো শুরু হবে তাদের ও ছেলেদের ব্যস্ততা, কারণ অন্তত খাবার প্রস্তুত করার কাজটা নিজেরা না করলে এই পার্টির কোনো আনন্দই থাকবে না। অনেকক্ষণ এভাবেই বসে থাকার ফলে পায়ে ঝিম ধরে এসেছে ফারিহার। কাজেই উঠে সবার অনুমতি চেয়ে দাঁড়িয়ে বাইরের দিকে পা বাড়ালো সে। ছেলেরা কি করছে তা দেখতে পা বাড়ালো লাইটিং করা সেই বাগানটির দিকে। এদিকে অপেক্ষার সময়টা অতিবাহিত করতে একটা চিরকুট হাতে নিয়ে নীরবে বসে রইল তুষার। তার মনোযোগী দৃষ্টি সেই চিরকুটের দিকে স্থির করা। আজও কি তা আগের মতোই পরিচয়বিহীন ফারিহার কাছে পৌঁছাবে, নাকি ফারিহার সত্যটা জানা উচিত? বেশ কিছুক্ষণ ভেবেও এর কোনো উত্তর পেল না সে। আচমকাই পেছন থেকে মেলি কণ্ঠস্বর ভেসে উঠলে হচকচিয়ে যায় তুষার। তার উপর এটা ফারিহার কণ্ঠস্বর। এই মুহূর্তে ফারিহার উপস্থিতির ব্যাপারে মোটেও প্রস্তুত ছিল না সে। কি করা উচিত তাও মাথায় আসছে না। মস্তিষ্ক জুড়ে কেবল একটাই চিন্তা জেগে উঠেছে, কোনোভাবেই ধরা পড়া যাবে না। মুহূর্তেই সে চিরকুট মুঠো করে চিপে ধরল তুষার। দলা পাকিয়ে মুখে ঢুকিয়ে নিল তা। ফারিহার স্বাভাবিক দৃষ্টি কুঁচকে আসলো খানিকটা, যা দেখেই মুখে নেওয়া সেই চিরকুটটি দাঁত দিয়ে চিবোতে শুরু করলো তুষার। কারণ এমন পরিস্থিতিতে এটা কি তা ফারিহা দেখতে চাইলে অথবা দেখতে পেলে আত্মসম্মান গাছে উঠবে। কাজেই ফারিহার কুচকানো দৃষ্টির বিপরীতে চিরকুটটি নীরবে চিবোতে চিবোতে গিলে ফেলার চেষ্টা ব্যস্ত হয়ে পড়ল সে। মুহূর্তেই চোখ মুখ বুজে গলা টান টান করে গিলেও ফেলল তা। তবুও হাঁসের মতো গলা টানছে একটু পরপর। বিপরীতে অবাক হলেও নীরব রইল ফারিহা। এতক্ষণ এখানে লাইটিং, পরিষ্কার ও চুলোর কাজ চলছিল। সেই সুবাদে পাশেই একটা পানির জগ দেখতে পায় সে। দুপা এগিয়ে একটি গ্লাসে ভর্তি করে তা বাড়িয়ে দিল তুষারের দিকে। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, বুঝতে পেরেছি, টুকরোটি এখনো পেটে পৌঁছায়নি। নিন, পানি খেয়ে নিন, নয়তো আবার গলায় কাগজ আটকে মরবেন। মুহূর্তেই সেই গ্লাসটি হাতে নিয়ে ঢকঢক করে একটানে শেষ করে ফেলল তুষার। অতঃপর কয়েকটা শ্বাস ছেড়ে তাকালো ফারিহার দিকে। আরেক দফা অবাক হলো সে, কারণ ফারিহা কোনো প্রতিক্রিয়া দেখায়নি, জিজ্ঞেসও করেনি এটা কি ছিল। নাকি সে কাগজের রং দেখে কিছুটা আন্দাজ করে ফেলেছে, কারণ এর আগেও তাকে পরিচয় গোপন রেখে পাঠানো চিরকুটগুলোর অধিকাংশই ছিল নীল রঙের। কাজেই সে কি বুঝে ফেলেছে, নাকি তুষারের ব্যক্তিগত কিছু ভেবে জিজ্ঞেস করছে না? মোট কথা একটি আস্ত কাগজ খেয়ে ফেলার পরও সে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না কেন? আজব। ঘড়ির কাঁটা তখন 9টার দিকে গিয়ে ঠেকেছে। জমজমাট হয়ে উঠেছে তাদের পার্টি। বেশ কিছুক্ষণ ধরে কয়লা উদ্ধপ্ত করতেই অনেকটা হাঁপিয়ে উঠেছে নিবিড় ও নিলয়। মাংস এনে তাতে ভালোভাবে মশলা মিক্স করে নেয় তুষার। অতঃপর কয়লা উত্তপ্ত করে নিবিড় ও নিলয় একপাশে সরে বসতেই তুষার শুরু করলো বারবিকিউ তৈরির কাজ। তার পাশেই বসে রইল রুশান। এর মাঝেই সেখানে উপস্থিত হয় মেয়েরা। তুষার মাথা তুলে তাকাতেই আরোহী বলে, তুষার ভাই, যদি কিছু মনে না করেন, বাকি কাজটুকু আমিই করতে চাই। আপনারা ছেলেরা তো এটা প্রায় করে থাকেন, আজ না হয় আমরা করি, আপনারা রেস্ট নিন। পাশ থেকে একই আবদার করলো রাইসা, ফারিহাও। তাদের এমন আবদারে খানিকটা ভ্রু কুচকায় রুশান। রাইসার দিকে চেয়ে বলে, পুরো বিপদ বাঁধানোর ধান্দা? বিপরীতে রাইসা ফের বলে, শুনুন মিস্টার, আমরা এতটাও অকেজো নই। তুষার বসে থাকা অবস্থায় ডানে বামে ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় আচমকাই। অতঃপর বলে,
অভিজ্ঞ কাজের লোক পেয়ে গেছি, আসুন ভাবি, নিশ্চিন্তে কাজ শুরু করুন। বিপরীতে খানিকটা নীরব রইল রুশান। অতঃপর রাইসার দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, দেখে শুনে সাবধানে করবে। যদি হাত পুড়ে কোনো বিপদ টেনে আনো তাহলে আমি সেই হাতকেই বারবিকিউ বানিয়ে খাওয়া শুরু করব, মনে রেখো। রুশানের এমন কথায় মুচকি হাসলো আরোহী সহ সকলে। অতঃপর তুষার সরে দাঁড়াতেই কাজে লেগে পড়ল তারা। রুশানের পাশেই চেয়ার পেতে বসে রইল নিলয় ও নিবিড়। একটা লম্বা শ্বাস ছেড়ে রুশান ও তাদের মাঝে বসে পড়ল তুষার। অতঃপর নিবিড়ের কাঁধে হাত রেখে বলে, ভাবিরা যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা তো আর বসে থাকতে পারি না, আমাদেরও কিছু একটা করা উচিত, কি বলিস? বিপরীতেই নিবিড় তার দিকে চেয়ে স্বাভাবিক স্বরে বলে, প্ল্যান কি? খানিকটা ভাবল তুষার। অতঃপর আচমকায় উঠে দাঁড়িয়ে বলে, 1 মিনিট অপেক্ষা কর, আসছি। বলেই ঘরের দিকে পা বাড়ায় তুষার। নিবিড় এক নজর তাকালো তার দিকে। অতঃপর নিলয়ের দিকে চেয়ে ঠোঁট উল্টো হাতে মিলল হালকা, অর্থাৎ কিছুই বুঝতে পারেনি সে। আশেপাশে তাকিয়ে একটা লম্বা শ্বাস ছাড়ে রুশান। লক্ষ্য করে খানিকটা দূরে একটা মোটা গাছের শিকড়ে একাকী বসে আছে রাজ। রাজ এভাবে একাকী তখনই বসে থাকে যখন সে কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকে। আজও ঠিক তার ব্যতিক্রম নয়। বুঝতে পেরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় রুশান। স্বাভাবিকভাবেই পা বাড়ালো রাজের দিকে। রাজের চিন্তিত থাকার পেছনে একটা কারণও আছে অবশ্য, কারণ একটি বিপদ কাটিয়ে তুললেও সামনে কি অপেক্ষা করছে তা আন্দাজ করাটাও কঠিন। সেই বারিশ ও বিহান, অবশ্যই তারা তাদের বাবার শিরচ্ছেদকে সহজভাবে নিবে না। আকাশের কথাটা এখনো কানে বাজছে তার। বিপ্লবের সমাপ্তি রাজেরও শেষ ডেকে আনবে, এটা কেমন ইঙ্গিত? রাজের সামনে অপশনটা এমন ছিল যে, হয় জালিমদের কাছে মাথা ঝুঁকাও, আর নয়তো মাথা তুলতে চাইলেই নিজেকে উৎসর্গ করো। সৃষ্টিকর্তা ব্যতীত কোনো সৃষ্টির কাছে মাথা নত করতে পারেনি রাজ। কাজেই প্রয়োজনে নিজেকে উৎসর্গ করার পথটাই বেছে নিয়েছে সে। ভাবতেই একটা শ্বাস ছাড়ল রাজ। এমন শীতের রাত্রিতে বাষ্পীয় হয়ে হাওয়ায় মিশে গেল তা। অতঃপর একাকী নিজের মাঝেই নীরবে বলতে থাকে, হে শক্তি, ক্ষমতা, আধিপত্য, আমাদের মতো হাজারো মানুষকে জালিমে পরিণত করো তুমি। আমরা মনে করি এই পৃথিবী আমাদের দ্বারা নিয়ন্ত্রিত, বাকি সকলকেই আমরা নিজেদের গোলামে পরিণত করতে চাই। অথচ আমরা ভুলেই যাই মৃত্যু একদিন সবকিছুরই সমাপ্তি ডেকে আনবে। তাহলে এই দুনিয়াকে নিজের মনে করার আমরা কে? এই দুনিয়া কি আদৌ কখনো আমাদের একার সম্পত্তি ছিল? ফেরাউন, নমরুদের মতো হাজারো জালিমদের জন্ম হয়েছে, আবার মৃত্যুও। তাহলে দুনিয়ার এমন ক্ষমতারই বা কি মূল্য? এই দুনিয়া যা কখনো সৃষ্টিকর্তা ব্যতীত আর কারোর নিয়ন্ত্রণে পরিচালিত নয়, তার জন্য কেন জালিমের নিকট মাথা ঝুঁকাবো? নিজের মাঝে এতটুকু বলেই হালকা তাচ্ছিল্য হাসল রাজ। অতঃপর ফের একটা লম্বা শ্বাস ছেড়ে বলে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। এর মাঝেই রুশানের আগমনে ভাবনার ইতি ঘটল রাজের। রুশানের দিকে তাকাতেই সে বসলো তার পাশে। অতঃপর রাজের কাঁধে হালকা হাতের স্পর্শ করে বলে, সবার থেকে আলাদা হয়ে এভাবে একা একা কি ভাবছিস? বিপরীতের রাজ শান্তস্বরে বলে, ভাবছিলাম জীবনের গতিপথ যা তার গন্তব্যে পৌঁছাতেই থামতে বাধ্য হয়। ভাবছিলাম সেই চিরসত্য মৃত্যুর কথা, যেখানে সুখ, দুঃখ, ক্ষমতা, আধিপত্য সবই কেবল স্মৃতি হয়ে রয়। বলেই হালকা হাসল রাজ। অতঃপর প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা, আয়োজন ভালোই জমছে দেখছি। কাজ কত দূর? চলমান, তার উপর মেয়েরা দায়িত্ব নিয়েছে, এখন দেখা যাক কতদূর গড়ায়। বলেই সেদিকে তাকায় রুশান। দেখতে পায় তার দিকে হেঁটে আসছে রাইসা, হাতে তার মোবাইল ফোন। রুশানের সামনে এসে দাঁড়িয়ে বলে, বাড়ি থেকে কল করেছে, বলল ফোন ধরছেন না। কে, বাবা? হ্যাঁ। পকেট থেকে ফোন বের করলো রুশান। দেখতে পায় বাবার 2টো মিসড কল। দেখেই রাজের থেকে কিছু সময় নিয়ে উঠে দাঁড়ায় সে। ফোন হাতে রাইসার দিকে চেয়ে সময়টা উপভোগ করতে বললেই স্বাভাবিকভাবেই চলে যায় রাইসা। হাসি মুখে পুনরায় যোগ দিল আরোহীদের সাথে। কয়েক পা এগিয়ে বাবাকে কল দেয় রুশান। একবার কল হতেই ওপাশ থেকে তার রিসিভ করলো রিদ। রুশান সালাম দিতেই সালাম নিলেন তিনি। রুশান স্বাভাবিক স্বরে বলে, কল দিয়েছিলে? ফোন মিউট ছিল, তাই বুঝতে পারিনি বাবা। ওপাশ থেকে রিদ স্বাভাবিক স্বরে বলে, আচ্ছা সমস্যা নেই, যে কারণে কল দিলাম। বাড়ি ফিরবি কবে? আগামীকালই ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, আয় তাহলে। কেন বাবা, কোনো প্রবলেম? তেমন কিছু না, তুই বাসায় ফিরলে কথা বলবো এ ব্যাপারে। আচ্ছা রাখি, ভালো থাক। আচ্ছা বাবা, আসসালামু আলাইকুম। ওপাশ থেকে সালাম নিয়ে ফোন রেখে দিলেন রিদ। পাশ থেকে অশ্রুসিক্ত নয়নে তার দিকে চেয়ে রইল আরশি। ফোন রাখতেই খানিকটা রেগে বলে উঠে, আপনাকে বললাম রুশান ও রাইসাকে এক্ষুনি বাসায় আসতে বলতে, আর আপনি তেমন কিছু না বলে ফোন রেখে দিলেন। বিপরীতে রিদ বলল, তারা এখন একটা নতুন জায়গায় আছে, এর মাঝে এসব বলে তাদের আনন্দের মুহূর্তটাকে নষ্ট করে দিব? কিছুই করতে হবে না আপনাদের। আপনারা বাবা ছেলে মিলে আমার থেকে এত বড় একটা সত্য লুকিয়ে এসেছিলেন, এতটুকুই যথেষ্ট। আর কী বা করবেন আপনারা? বলেই রেগে হাতে থাকা রিপোর্টটি বিছানায় ছুঁড়ে ফেলল আরশি। রাইসার সেই রিপোর্ট, যা এতদিন গোপন রাখা হয়েছিল আরশির কাছ থেকে। আজ রিদ বাসায় ফেরার আগ মুহূর্তে অনাকাঙ্ক্ষিতভাবে আরশির হাতে পড়ে যায় তা, যা দেখা মাত্রই এক প্রকার পাগলপ্রায় হয়ে ওঠে আরশি। কাঁদছে অঝরে। এই মুহূর্তে কিছু বলার ভাষা নেই হৃদের। তার চোখের সামনেই আরশির চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু, যা সহ্য করার সাধ্য নেই তার।
কাজেই স্বাভাবিকভাবেই নিজের চোখ জোড়া বুঝে নিয়ে দু হাতে আরশিকে বুকে জড়িয়ে নিল সে। আরশি নিজেকে ছাড়াতে চাইলেও শক্ত হাতে তাকে আবদ্ধ করে রাখল হৃদ। নিজের প্রিয় মানুষটি নীরব চোখের অশ্রু সহ্য করার সাধ্য নেই কোনো পুরুষের। কাজেই বিশেষজ্ঞদের মতে এটিকে শক্তিশালী অস্ত্রের মাঝে একটি হিসেবে বিবেচনা করা হয়। এদিকে রাইসা সবার সাথেই তাল মিলিয়ে কাজ করছিল হাসি মুখে। রাজকে একা বসে থাকতে দেখে আরোহী তাকে কিছুক্ষণের জন্য দায়িত্ব দিয়ে এগিয়ে গেল রাজের দিকে। পাশে গিয়ে দাঁড়াতেই তার দিকে চেয়ে মৃদু হাসল রাজ। শান্তস্বরে বলল, বসো। খানিকটা দূরত্ব বজায় রেখে একপাশে বসলো আরোহী। রাজের দিকে চেয়ে সোজাসাপটাভাবে প্রশ্ন করে বসলো, সারাক্ষণ এভাবে দূরে দূরে থাকেন কেন? বিপরীতে রাজ হালকা হাসি ধরে রেখে বলে, কারণ পাশে পাশে থাকার যোগ্যতা তো এখন আমার হয়ে ওঠেনি। রাজের এমন উত্তরে খানিকটা লজ্জা পায় আরোহী। হালকা হাসি পেলেও তা চেপে রেখে বলে, আমার কথা বলিনি, সবার থেকে এভাবে আলাদা হয়ে আছেন এটাই বললাম। বিপরীতে লজ্জিত হওয়ার কথা থাকলেও তা হলো না রাজ। নিজের এই সামান্য বোকামিটুকু বুঝতে দেয়নি আরোহীকে। স্বাভাবিকভাবেই নীরব রইল সে, যার ফলে আরোহী নিজেও খানিকটা বিব্রত হলে কথা ঘুরিয়ে বলে, আর আমার থেকে তো আপনি সেই প্রথম থেকেই দূরে দূরে সরে আছেন। রাজ এবার নীরবতা ভেঙে বলে, কারণ একজন সাধারণ মানুষের থেকে চাঁদের দূরত্ব অনেক কম হয়ে থাকে। যার কাছে যেতে হলে যোগ্যতার প্রয়োজন হয়। আমার কি তা এখনো হয়ে উঠেছে? রাজের এমন প্রশ্নে আরোহী শান্তস্বরে বলে, কিন্তু আমি তো চাঁদ নই, ধরে নাও আমার কাছে তুমি তাই, এক টুকরো চাঁদ। আমি হাত বাড়িয়ে ধরতে চাইলেই অনুভব করি তার দূরত্ব। হয়তো তার কাছে ছুটে যাওয়ার সাধ্য আছে, বাট সেই অধিকারটুকু কি আছে? নিজেকে বঞ্চিত রাখছেন কেন? আরোহীর এমন কথায় খানিকটা সময় নীরব রইল রাজ। অতঃপর তার চোখের দৃষ্টি স্থির রেখে বলে, তোমার সম্মতি আছে কি আমার চাঁদ হবে? পূর্ণ অধিকার নিয়ে সারা জীবনের জন্য? মুহূর্তেই কেঁপে উঠল আরোহীর পুরো শরীর। রাজ কি তাকে বিয়ের প্রপোজাল দিচ্ছে অথবা সম্মতি চাইছে? এমন একটি মুহূর্তে তা হয়তো প্রকাশ্যেই ছিল না আরোহীর। এমন একটি মুহূর্তে তা হয়তো প্রত্যাশাতেই ছিল না আরোহীর। এক প্রকার সারপ্রাইজ ছিল পুরোটাই, যা এই মুহূর্তে বাকরুদ্ধ করে তুলেছে তাকে। তার কিভাবে বলা উচিত, কিভাবে এর জবাবটা দিলে ভালো হবে, ভেবেও কোনো উত্তর পায়নি সে। তার দিকে একইভাবে তাকিয়ে আছে রাজ। আরোহীর সম্মতিকে সহজ করে তুলতে হাত বাড়ালো তার দিকে। খানিকটা সময় নীরব রইল আরোহী। অতঃপর এক হাত নীরবে রাজের হাতে রেখে সম্মতিসূচক মাথা নাড়ালো। অতঃপর দৃষ্টি নিচু করে নিল তীব্র লাজুকতায়। মৃদু হেসে নিজের অপর হাতটি আরোহী হাতের উপর রাখলো সে। দু হাতের তালুতে তা আবদ্ধ করে প্রশান্তিতে ছাড়লো একটা লম্বা শ্বাস। বুকের ভেতর বয়ে চলা ধুক ধুক শব্দটা বেরিয়ে চলেছে ক্রমশ। কি এক অন্যরকম ভয়ঙ্কর অনুভূতি। এর মাঝেই তাদের দৃষ্টি চলে যায় তুষারের সজোরে গলার স্বরে। রাজ ও আরোহী দুজনই পাশে ফিরে দেখতে পায় তুষার কোথা থেকে একটা গিটার এনে নিবিড়ের হাতে ধরিয়ে দিয়েছে। নিবিড় খানিকটা অবাক হয়ে প্রশ্ন ছুড়লে সে বলে, এটা সাকিবের। গিটারের প্রতি শখ ছিল তার, কেনার পর বাজাতে পারতো না দেখে ফেলে রেখে গিয়েছিল। নিবিড় তা হাতে নিয়ে বলে, আচ্ছা তাহলে এজন্য সে ঢাকায় আমার হাতে প্রথম গিটারটা দেখার পর শেখানোর জন্য পেছনে লেগেছিল। বলেই গিটারটা ভালোভাবে পরখ করতে থাকে নিবিড়। ভালোভাবে দেখে নিয়ে চেক করার উদ্দেশ্যে টুংটাং শব্দ করলে কয়েকবার। অতঃপর থামিয়ে দিতেই পাশ থেকে তুষার বলে ওঠে, এটা নিয়ে বসে থাকার জন্য নিয়ে আসিনি ভাই, এনেছি মুহূর্তটাকে প্রাণবন্ত করে তুলতে। নিবিড়ের বুঝতে সময় লাগেনি তুষার কিসের কথা বলছে। বুঝতে পেরেই খানিকটা আপত্তি জানিয়ে বলে, সরি ভাই, আপাতত এসবের মুড নেই আমার। নাচরবান্দার তুষার হাল ছাড়ার পাত্রই নয় সে। তার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয় নিবিড়। হার মেনে তাকালো পাশে বসে থাকা নিবিড় ও রুশানের দিকে। তারাও তুষারকে সমর্থন করছে। নিজে পক্ষে কাউকে না পেয়ে হতাশ হয় নিবিড়। দূর থেকে তাদের এমন কর্মকাণ্ড দেখে মৃদু হাসল রাজ। বাধ্য হয়ে গিটার হাতে তুলে নিল নিবিড়। ধীরে ধীরে গিটারের শব্দে মেতে উঠল চারপাশ। মেয়েরাও কাজের পাশাপাশি মনোযোগ দিল তার দিকে। নিবিড় গাইতে শুরু করলো, আমার দিনের মতো রাত, তুমি ঝিনুক কুড়াও যদি আমি হব শান্ত নদী। এতটুকু গাওয়া মাত্রই খানিকটা থামলো নিবিড়। তার নীরবতা গিটারের টান বেজে চলেছে এক নিয়মে। সবার মতো তার দিকে চেয়ে আছে রাজ আরোহীও। আরোহী হাতটি এখনো রাজের হাতে আবদ্ধ। দুজনই হালকা হাসিতে একইভাবে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড় চোখ বুজে ফের গাইতে শুরু করলো, আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায় তারা আমি। এতটুকু গাইতেই নিলয়, রুশান সহ সকলেই হালকা হাতের তালিতে নিবিড়ের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করে, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে আমাদের অনুভূতি গল্পের সিজন 3টাও কিন্তু শেষ হয়ে গেল। আর এখানেই আমাদের এই অনুভূতি গল্পের সিজন 3 সমাপ্ত। আমাদের প্রত্যেকেরই অনুভূতির সাথে মিশে গিয়েছিল গল্পটা।
তবে এই পথ এতটাও সহজ ছিল না। বিশ্বাসই হতে চাইছে না এই একটা গল্প আমি 1 বছর ধরে ভয়েস ওভার করছি, আর এটাও বিশ্বাস হচ্ছে না আপনারা এই এতটা দিন মানে প্রায় 1 বছর আমার সাথে ছিলেন। যাই হোক, আরেকটা কথা বলে দিতে চাই, এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগে আর কেমন লেগেছে পুরো মন্তব্য যদি আপনারা টিকটকে ভিডিও আকারে শেয়ার করেন, তাহলে আমি প্রত্যেকের ভিডিওটিকে লাইক, কমেন্ট, রিপোস্ট এন্ড শেয়ার সবকিছু করে দিয়ে আসবো। দীর্ঘদিনের এই জার্নিতে আপনাদের কেমন লেগেছিল এই পুরো মন্তব্য কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে বলে যাবেন। আর হ্যাঁ, টিকটকের মাধ্যমেও কিন্তু মন্তব্যগুলো করবেন, তাহলে আমি সবার মন্তব্যগুলো খুঁজে পাবো টিকটকেও আর সবাইকে রিপোস্ট করব। আর হ্যাঁ, আরেকটা কথা, এই অনুভূতি গল্পের সিজন 4টা আসবে কিনা এই সম্বন্ধে আমি আমার ইউটিউব কমিউনিটি পোস্টে বলে দিব সবাইকে। আশা করি পরবর্তী গল্পগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।